তার জায়গা থেকে কিভাবে ব্র্যান্ড বা অর্গানাইজেশন হয়ে প্রমোশন বা বিভিন্ন অ্যাক্টিভিটিস রান করে। তো আমরা কিছু জিনিস দেখার চেষ্টা করেছি। আহ, এবং আমরা এটা জানি যে ফেসবুক ক্যাম্পেইন রান করার আগে আমাদের কন্টেন্টগুলি নিয়ে আমরা যে ধরনের প্ল্যান স্ট্র্যাটেজি নেই সেগুলো নিয়ে আমরা আহ, কথা বলেছি। আমাকে একটু কি বলতে পারবেন যে এই আজকে তো শনিবার, সো এই লাস্ট গেল সপ্তাহে দুইটা দুঃখজনক ঘটনা ঘটেছে। একটা, অনেকগুলাই ঘটনা ঘটেছে, বাট এইটা এই দুইটা একটু আনএক্সপেক্টেড। তো এই দুইটা ঘটনা কি? দুইটা ঘটনাই ফেসবুকে, নিউজ ফিডে বা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়ায় কি বলে সংবাদ শিরোনাম হয়েছে, উইথ ভিডিও সহ। একটা স্যার। তো স্যার জি টোলে বলেন। অ্যাক্সিডেন্ট করছে, বাস চাপা দিছে, এটা একটা হতে পারে। আর আরেকটা তো দেখলাম সচিবালয়ে আগুন লাগছে। ওকে। আর কেউ কি কিছু বলতে চান? মাজারুলের কথাটা ঠিক আছে কিনা, নাকি আপনারা অন্য কেউ কোনো কিছু অ্যাড করতে চান? স্যার, ওই যে শুক্রবারে মানে গত শুক্রবারে যে উত্তরাতে একটা রেস্টুরেন্টে আগুন লাগছে একদম সকাল সকাল, ওইটা একটা হতে পারে। আচ্ছা। আর আর কিছু কেউ কানেক্ট করতে চান? না স্যার। শেষ। আচ্ছা, আন্তর্জাতিক পর্যায়ে কিছু ঘটেছে? হাসান, আন্তর্জাতিক পর্যায়ে কিছু ঘটেছে? আহ, বলতে পারি না স্যার, আমি নিউজ কম দেখি। কেন, আপনি খুব ভালো গ্রাফিক ডিজাইনার হতে চাচ্ছেন না? জি স্যার। তাহলে আপনি নিউজ বানাইতে চান, নিউজের পার্ট হইতে চান, কিন্তু নিউজ দেখতে চান না, বিষয়টা হবে? আপনি চান আপনার কন্টেন্ট ভাইরাল হতে, আপনি বিখ্যাত ডিজাইনার হতে, আপনাকে সবাই চিনবে, জানবে, আপনার অনেক ফেম হবে, যশ হবে, আপনার সাথে মানুষ এসে ছবি তুলবে, সেলফি তুলবে। আপনি নিউজ পড়েন না, কেমন না জিনিসটা? হুম। জি স্যার। প্রথম দিকের একটা ক্লাসে আমি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে অ্যাজ এ ডিজাইনার, কমিউনিকেশন ডিজাইনার, আপনাকে অ্যাটলিস্ট প্রতিদিন না হোক, সব সময় না হোক, বাট ফ্রিকুয়েন্টলি আপনাকে দুটা নিউজ পেপার পড়তে হবে, একটা বাংলা একটা ইংলিশ। সেক্ষেত্রে আপনার যেটা পছন্দ, যেটাকে আপনি মনে হয় যে তারা সত্য কথা বলে, সেটাই আপনি পড়েন বা ফলো করেন, আপত্তি নাই। দ্বিতীয়ত আমি বলেছিলাম যে কোনো একটা টিভি চ্যানেলের সংবাদ দেখে ঘুমাতে। হুম, সেটা আপনার যে কোনো টিভি চ্যানেল হতে পারে যেটা আপনার পছন্দের। এগুলো যদি না করেন, আমি দুইটা কেস বলি, হ্যাঁ। আহ, আপনারা দুইটা কেস বলেছেন, তিনটা কেস বলেছেন। আম, উত্তরাতে আগুন, তারপরে টোল বাস অ্যাক্সিডেন্ট, আর একটা বলেছেন কি, সচিবালয় আগুন। তো তিনটা, তিন ধরনের কেস, তিন ধরনের মোমেন্টাম, তিন ধরনের প্লেসে ঘটেছে। আপনি ডিজাইনার হয়ে এগুলো জানার কি দরকার আছে? মানে ওর আগুন লাগছে, আপনার বাসায় তো লাগে নাই। So, ওর আগুন লাগছে, ও বাইক অ্যাক্সিডেন্ট করেছে, টোল প্লাজায় বাস গুড়িয়ে দিয়ে গেছে সাতজনকে, পাঁচজনকে, পাঁচজন মানুষ মারা গেল, আপনার কি যায় আসে? আপনার তো আত্মীয় স্বজন মারা যায় নাই, অথবা আপনার তো কিছু হয় নাই। এইটা হচ্ছে, আমরা সোশ্যাল নর্মসকে নষ্ট করে দিচ্ছি। আমরা এই জন্য সোশ্যাল হতে পারছি না। আমরা সোশ্যাল হচ্ছি কোথায়? ফেসবুকে। আমরা সোশ্যাল হচ্ছি ইনস্টাগ্রামে। আমরা
প্র্যাকটিক্যাল লাইফে সোশ্যাল হচ্ছি না। আমি খুব বুঝাচ্ছি ফেসবুকে ছবি ট্যাগ করে হ্যাং আউট করে যে আমি খুব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আছি। আমি ঈদের ছবিটা তুলি খুব আয়োজন করে। আহ, ঈদ ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5, ডে 7, ডে 10 পর্যন্ত যাই আমরা ঈদের ছবি আপ করার জন্য। আমরা আহ, আয়োজনটা করি শুধুমাত্র ফেসবুকে ছবিটা আপ করব এবং মানুষ এটা দেখবে। আমি নর্মালি 50টা লাইক পাই, সেইটা দেখে মানুষ আমাকে 500 লাইক দিবে। এই ইকোসিস্টেমটা খুব ভয়ানক। হ্যাঁ, এই ইকোসিস্টেম থেকে আমাদের বের হইতে হবে। এই জন্য আপনাকে জানতে হবে বাসটা কোথায় অ্যাক্সিডেন্ট করেছে, বাসটার নাম কি ছিল, কেন অ্যাক্সিডেন্ট করেছে। এখন আপনি ডিজাইনার, এগুলো জেনে আপনার কি দরকার? প্রবলেমটা হচ্ছে ওই জায়গায়। আমরা বলেছি একটা ক্লাসে, এটাকে আরটিএম বলে, রিয়েল টাইম মার্কেটিং। আপনাকে আজকে সকালে আপনার যদি এজেন্সিতে থাকেন তাহলে আর্ট ডিরেক্টর বা ক্রিয়েটিভ ডিরেক্টর ডেকে বলবে একটা আরটিএম বানাও, গতকালকে যেটা ঘটনা ঘটছে এটা গাজী টায়ার থেকে একটা আরটিএম বানাও, এটাতে দুঃখ প্রকাশ করে। তা আপনি গতকাল কি ঘটছে আপনি এটা জানলেনই না, জানার প্রয়োজনও মনে করেন নাই। সো আপনি কিন্তু অলরেডি পিছানো। এখন গাজী টায়ারের সাথে ওই ওই বাস অ্যাক্সিডেন্টের সম্পর্ক কি? দেখেন, বাসের ক্ষেত্রে 6টা চাকা থাকে। বাস চলতে হলে চাকা লাগে। আর বাংলাদেশে একমাত্র ব্র্যান্ড হচ্ছে গাজী টায়ার, যে হচ্ছে বাস এবং হেভি ভেহিকেলের চাকা বানায়। তো এটা নিয়ে সে দুঃখ প্রকাশ করতে চায় তার সোশ্যাল মিডিয়া পোস্টে, এবং মানুষের, যে মানুষগুলি মারা গেল তাদের জন্য সমবেদনা প্রকাশ করতে চায়। তো আপনি এই জিনিসগুলোকে কেয়ারই করলেন না, বাট ইউ ওয়ান্ট টু বিকাম এ ভেরি, কি বলে, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, ড্যাশিং গ্রাফিক ডিজাইনার, বাট আপনি নিউজ ফিডে থাকেন না, আপনি আপডেট খবর রাখেন না। তাহলে আমি এটা সবার উদ্দেশ্যেই বলছি, বাট হাসানি আমাকে উত্তর দেন, আপনার এখন নিউজ পড়া উচিত নাকি উচিত না আমার এই কথাটার পরে? উচিত স্যার, লিস্ট লাইক লিটল বিট, মানে দেখা উচিত যে কি হচ্ছে বা কি হচ্ছে না হ্যাঁ, আপনি তো ঘরে বসে। হিস্টোরি বুঝার দরকার নেই, আপনি অ্যাটলিস্ট হেডলাইনগুলি মাথায় রাখেন। হ্যাঁ, আমি এটা তো কেরানীগঞ্জের টোল প্লাজায় ঘটেছে অ্যাক্সিডেন্টটা। আপনি জাস্ট চিন্তা করেন, একটা হ্যাপি ফ্যামিলি বাইকে করে যাচ্ছে। তো কেরানীগঞ্জ ওই পাশটা যেহেতু, তো সে তো আর বন্ধের দিন অফিসে যাচ্ছে না, হয়তো নানার বাড়ি থেকে দাদার বাড়ি, বা চাচার বাড়ি থেকে মামির বাড়ি, বা নিজের বাড়ি থেকে খালার বাড়ি যাচ্ছে বাবার সাথে। খুনসুটি করতে করতে যাচ্ছে, পিছনে মা, সামনে বাবা, মাঝখানে সে। টোল প্লাজা আসছে। টোল প্লাজা আসার পরে বাবাকে সে বায়না করলো, বাবা টোলের টাকাটা আমি দিব আমার হাতে। তো বাবা, বাচ্চার আবদার বাবা রাখতে গিয়ে ব্যাংক থেকে টাকা বের করে, ধরেন টোল প্লাজা হচ্ছে 20 টাকা, মেবি 20 টাকার একটা নোট দিল। আপনি জাস্ট হ্যাপি মোমেন্টটা চিন্তা করেন। সো সে টাকাটা হাতে নিয়েছে, টাকাটা দিবে, এমন সময় পিছনে একটা সাদা রঙের হাইস মাইক্রোবাস আসছে। ওখানেও হয়তো বা, ধরেন আপনার আমার মতো 10-12 জন ফ্রেন্ড ছিল, হয়তো বা তারা আহ খুলনা যাচ্ছে বা কুয়াকাটায় যাচ্ছে। মাইক্রোবাসের মোমেন্টামটা চিন্তা করেন ভিতরের। হয়তো তারা ভিতরে বসে বিভিন্ন স্বপ্নের কথা বলতেছে। এর ঠিক পিছনে একটা প্রাইভেট কার আসলো, যেখানে হয়তো 4জন প্যাসেঞ্জার ছিল, এবং উইদিন 3 to 4 সেকেন্ড ওই দানবটা আসছে, যে কিনা ফার্স্টে, যেহেতু সামনে মাইক্রোবাস ছিল, মাঝে প্রাইভেট কার ছিল, তো সে তো মোটামুটি ধরেন 40 থেকে 60 গতিতে আসতেছে। আমি ঠিক ওই ড্রাইভিং সিটে যে ড্রাইভারটা ছিল, আমি ঠিক বুঝতে পারছিলাম না যে সে কি সুস্থ না অসুস্থ মস্তিষ্কে গাড়িটা চালাচ্ছিল। আসলো, মাঝের প্রাইভেটটাকে জাস্ট চ্যাপ্টা করলো। মানে 60 কিলোমিটার গতিতে একটা গাড়ি যদি আরেকটা ছোট প্রাইভেট কারকে ধাক্কা দেয়, এবং সামনে আরেকটা গাড়ি থামা অবস্থায়, ওইটা জাস্ট চ্যাপ্টা হয়ে যাবে। জাস্ট চ্যাপ্টা হয়ে গেল, চারদিকের দরজা চারদিকে খুলে গেল, ভিতরের মানুষকে আর ভিডিও ফুটেজে দেখা যায় নাই। মাইক্রোবাসটাকে ঠেলে, ওই গাড়িটা সহ ঠেলে নিয়ে যাচ্ছে ইন বিটুইন টাইম
ওই বাবা, বাচ্চা, মা, ওরা টোলের ঠিক চিপাটাই ছিল। বাইকের যেহেতু স্পেস বেশি লাগে না, জাস্ট বাচ্চা আর মাটাকে নিয়ে গেল। বাচ্চাটা ইনস্ট্যান্ট ডেড, মাটাকে টেনে হেসড়ে একটু দূরে নিয়ে গিয়ে একদম ইনস্ট্যান্ট ডেড করে ফেললো। বাবাটা মানে অলৌকিকভাবে বেঁচে থাকলেন, কিন্তু এই বেঁচে থাকাটা উনি দেখতেছেন ওনার বাচ্চার মাথাটা ফেটে যাচ্ছে, চোখ বের হয়ে গেছে, মগজ বের হয়ে গেছে, এবং উনি উনি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি বলে ধৈর্য সহকারে মেনে নেওয়ার মতো মানসিকভাবে সে মানে জাস্ট দেখে গেল, এবং ফাইনালি যা হবার তাই হলো। এটা হচ্ছে আমাদের জীবনের গল্প, হ্যাঁ, আমাদের সমাজের গল্প। আমরা এই সমাজে বাস করি। সো আমি খুব ট্রমাটাইজ এই ইভেন্টটা দেখার পরে। এর থেকেও প্যাথেটিক গল্প ঘটে আমাদের জীবনে। সো আপনারা পারলে অ্যাটলিস্ট ফুটেজটা দেখে নিয়েন। সো এটা কেন বললাম, এটা একটু আপনাদেরকেও সচেতন করছে। আপনারা এই ব্যাচে বা বিভিন্ন এই বয়সে নিজের গাড়ি ড্রাইভ করেন, অনেকে বাইক চালান। সো আপনার ওই হ্যাপিনেসটা হয়তো বা 10 মিনিটের, 20 মিনিটের। আপনি 110-এ, 20-এ, 140-এ গাড়ি চালাচ্ছেন, বা অসাবধানতাবশত গাড়ি চালাচ্ছেন চালাচ্ছেন আর ফ্রেন্ডের সাথে, বান্ধবীর সাথে ফোনে কথা বলতেছেন। বাট এটা জাস্ট 5 থেকে 10 মিনিটের একটা কি বলে মজা, বা ধরেন হ্যাপিনেস। এটা করতে গিয়ে আপনি আপনার লাইফটাকে স্যাক্রিফাইস করলেন, অথবা অন্য কারো লাইফকে স্যাক্রিফাইস করালেন। এসব যদি সোশ্যাল মেসেজ আমরা নিজেদের জীবনে প্র্যাকটিস না করি, তাহলে এত কিছু পড়ে শিখে কি লাভ? এর থেকে গ্রামে কৃষক হয়ে বেঁচে থাকা ভালো। অ্যাটলিস্ট তার জীবনের নিরাপত্তাটা আছে। তাকে গ্রামের মাটিতে, তার খেতে গিয়ে এভাবে কেউ নিমিষে ইয়ে করে দিতে পারবে না, গলিয়ে দিতে পারবে না আর কি। তো তার হয়তো বা আপনার আমার মতো গ্রাফিক ডিজাইন ডিগ্রি নাই, অনার্স মাস্টার্স এগুলো সে বুঝে না, কিন্তু তার জীবনটা অনেক নিরাপদ, অনেক শান্তিতে থাকে সে। আপনার আমার মতো হয়তো সে কেএফসি পিৎজা এনে গিয়ে চেক ইন দিতে পারে না, বাট তার লাইফের চেকিং এ সে আপনি আমার থেকে অনেক শান্তিতে থাকে আর কি। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা, সচিবালয়টা যেটা বলেছেন ফাইন, ওইটা ওদিকে আমি যাব না। ওইটা একদমই রাজনৈতিক একটা কি বলে গল্প। সো ওইদিকে যাইতে চাই না, ওটা নিয়ে বিতর্ক আছে। নাহলে একদিন আগেই সচিবালয়ের কাছে রিপোর্ট চেয়ে ওই দিন রাতেই কিভাবে সচিবালয় আগুন ধরে আর কি। তো এগুলা জেনে রাখা উচিত আপনাকে। এটাও, এইসব ঘটনাও জেনে রাখা উচিত আপনাকে পলিটিক্যালি সচেতন হওয়ার জন্য, যে এখন দেশে কোন মুভমেন্টটা চলতেছে, কোন মোমেন্টামটা চলতেছে। আমাদের মনে থাকবে যে আমরা গত ঈদে কোকের একটা ক্যাম্পেইন দেখেছিলাম। আহ, কোক তো এখন ওই দেশেও বানায়, মনে আছে এই ক্যাম্পেইনটা? জি স্যার। কোক তার বাংলাদেশের ব্যবসায়ী জীবনে সবচেয়ে বড় ভুল করছে ওই ক্যাম্পেইনটা ওইভাবে অন এয়ার করে। হ্যাঁ, কারণ সে পলিটিক্যাল এবং ওই সময়ের মানুষের ইমোশন নিয়ে খেলছে। এবং কোক উইদিন 24 আওয়ার্সের মধ্যে বাধ্য হয়েছে তার ওই অ্যাড সে নামায় নিতে সকল মিডিয়া থেকে, এবং সে অফিসিয়ালি বাংলাদেশের সকল গ্রাহক কাস্টমারের প্রতি সরি চাইছে। তো এই জন্য আপনাকে শুধু ফটোশপ, ইলাস্ট্রেটর, 3D স্টুডিও ম্যাক্স, ব্লেন্ডার, সিনেমা 4D, মিড জার্নি, সোয়া, লিওনার্দো, অনেক কিছু আসবে। আপনি এগুলোতে এক্সপার্ট হইলেন, কিন্তু আপনার সোশ্যাল নর্মস, ইকোনমিক্যাল নর্মস, পলিটিক্যাল নর্মস এগুলো থেকে দূরে থাকলেন, তাহলে আপনি ওই হ্যাঁ, গ্রাফিক ডিজাইন হবেন, আজীবন গ্রাফিক ডিজাইনই থাকতে হবে। ইউ ক্যানট বি মানে লিড দ্য টিম আর কি। আপনাকে যে জায়গায় আপনারা অনেকেই স্বপ্ন দেখেন, আপনি একদিন গ্রে ঢাকার মতো বড় এজেন্সির ক্রিয়েটিভ ডিরেক্টরের চেয়ারে বসবেন, অথবা গ্রামীণ ফোনের মতো বড় কর্পোরেটের হেড অফ ক্রিয়েটিভ হবেন। এসব জায়গায় যেতে হলে আপনাকে প্রতিনিয়ত সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক্যাল এবং গ্লোবাল যে ইস্যুগুলো আছে, প্রতিনিয়ত ইউ হ্যাভ টু বি আপডেটেড।
আদারওয়াইজ ইউ ক্যানট মুভ অন। এটা একটা বিষয়। আমি আপনাদেরকে এই বিষয়গুলি স্টাডির পার্ট হিসাবেই বলছি। এটা অপ্রাসঙ্গিক হিসাবে নেওয়ার কিছু নাই। কারণ আপনি তখনই ভালো ডিজাইনার হতে পারবেন যখন আপনার মধ্যে ভালো মানুষের বৈশিষ্ট্য থাকবে, এবং ভালো মানুষের বৈশিষ্ট্য থাকলে আপনি যে ব্র্যান্ড বা অর্গানাইজেশন নিয়ে কাজ করবেন, ওই ব্র্যান্ড বা অর্গানাইজেশনের জন্য ভালো কথা, ভালো থিঙ্কিংই বের হবে। আচ্ছা, তো এটাতে গেলে পলিটিক্যাল আসপেক্ট। এবার আসি ইন্টারন্যাশনাল। আপনারা হয়তো বলার পরে দু একজন রিকল করতে পারবেন, গতকাল একটা প্লেন ক্র্যাশ হয়েছে কাজাকিস্তানের। কেউ দেখেছেন? জি স্যার, ভিডিওটা দেখেছি। আমি স্যার হ্যাঁ, রাশিয়াতেও একটা দেখলাম, মানে ওইটা রাশিয়াতেও রাশিয়ার। 9/11 মতো করে ওই স্টাইলে আর কি ক্র্যাশ করছে ড্রোন। হ্যাঁ, বেসিক্যালি এটার পিছনে একটা গল্প আছে। তো ধরেন, গল্পটা একটু পরে বলতেছি, বাট জিনিসটা চিন্তা করেন। এখন ডিসেম্বর মাস, আপনার পরীক্ষার চাপ নাই, সামনে ফাইনাল পরীক্ষা আসবে ফেব্রুয়ারির দিকে। সো ইন বিটুইন টাইম আপনি মনে করছেন আপনার ফ্যামিলির সবাই মিলে সেন্ট মার্টিন যাবেন। তো জিনিসটা যেটা ঘটছে, ধরেন আপনারা 43 ব্যাচ, ফুল ব্যাচ সেন্ট মার্টিন যাচ্ছেন। তো আপনারা শখ করলেন যে যাওয়ার সময় আমরা এয়ারে যাব কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার এয়ারে যাব, তারপরে ওখান থেকে শিপে সেন্ট মার্টিন চলে যাব। আসার সময় আমরা আহ, কক্সবাজার থেকে চট্টগ্রাম বাসে আসব, চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনে আসব। এরকম একটা প্ল্যান করলেন কেন? যে আপনাদের তাহলে প্লেনও চড়া হইলো, ট্রেনও চড়া হইলো, বাসও চড়া হইলো, শিপও চড়া হইলো, মানে 4টা ভেহিকেল একটা ট্যুরেই আপনারা এনজয় করতে পারলেন। এটা একটা এক্সপিরিয়েন্স। এখন আপনারা যে প্লেনে ফ্লাই করছেন বা করেছেন, আপনারা আর খেয়াল করেন নাই ওইটাতে যান্ত্রিক ত্রুটি আছে বা কিছু একটা। সো ধরেন আপনারা কক্সবাজার পর্যন্ত পৌঁছাতেই পারলেন না, তার আগেই কক্সবাজার বিমানবন্দর নামার আগে প্লেনটা ক্র্যাশ করছে। এই যে এটা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, এই যে 43 ব্যাচের এতগুলি প্রাণ ঝরে গেল, এবং এটা হয়তো বাংলাদেশের বড় নিউজ মিডিয়ায় আসবে, শান্তমারিয়াম ইউনিভার্সিটির একটা ব্যাচের এত স্টুডেন্ট একসাথে গিয়ে এরকম এরকম হয়েছে। But তার আগে কিন্তু অনেকগুলা প্রিপারেশন আছে। হ্যাঁ, এর আগে ধরেন যিনি প্লেনের টেকনিক্যাল ছিলেন তিনি খেয়াল করেন নাই ফুয়েল চ্যানেলে ফুয়েল লিক করছিল, বা টেকনিক্যাল এরর রয়ে গেছে। সে হয়তো বা ওই সময় জিনিসগুলো কিভাবে ঘটে, হিউম্যান এরর, তার কিন্তু এটা ডেইলি রুটিন। এয়ারক্রাফট ফ্লাই করার আগে প্রতিটা ইচ এন্ড এভরি পর্টে জাস্টিফাই করা, হ্যাঁ, কিউসি করা। ঠিক। সো ও তার ডেইলি কাজটাই করছে। সো বিষয়টা হয় কি, ডেইলি কাজ, একই কাজ করতে গেলে আমাদের মধ্যে একটু বোরিংনেস চলে আসে। সো সে কি করলো, আহ, কাজ করতেছে, হঠাৎ ওই মুহূর্তে ওর বই ফোন দিয়েছে বা অন্য কোনো একটা গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। সে কথা বলছে আর কিউসি করছে, কথা বলছে আর কিউসি করছে। সো সামহাও দুইটা পয়েন্ট বা একটা পয়েন্ট মিস হয়ে গেছে, যেহেতু সে ফোন কনভারসেশনে ছিল। তার ছোট্ট একটু মিস্টেকের কারণে পুরো প্লেনটা ক্র্যাশ করেছে। এবং ধরেন কাজাখস্তানের যে এয়ারক্রাফট ক্র্যাশ হলো, আমি হয়তো রূপকথ্যের ব্যাপারটা বলেছি, কিন্তু ঠিক আহ, ওইটা এখন মিডিয়াতে যেটা বলছে যে ধুলোবালির কারণে, ধুলোবালির একটা ঝড় ছিল, ঝড়ের কারণে এয়ারক্রাফট ল্যান্ড করতে পারছিল না। কাজাকিস্তান থেকে ছেড়ে প্লেনটা রাশিয়াতে যাচ্ছিল, রাশিয়ার এয়ারপোর্ট সে নামতে পারে নাই। সো ওখান থেকে সিগন্যাল পাঠালো যে আপনি আরেকটা এয়ারপোর্টে যান, সেটা রাশিয়ার মধ্যেই আরেকটা এয়ারপোর্ট, সেখানেও সে নামতে পারে নাই বিকজ অফ ওই যে স্টোন স্ট্রম। তারপরে সে ইন বিটুইন মাঝে একটা সাগর ছিল, সাগর পার হয়ে সে যেখানে প্লেনটা ক্র্যাশ হয়, ওর ওখানে একটা এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্টে সে
টেক অফ করতে পারে নাই, অ্যারাইভ করতে পারে নাই, পার্শ্ববর্তী ভূমিতেই ক্র্যাশ করেছে। এখন এটাও আপনাকে কেন জানা দরকার আছে? এইটা তো আপনার দেশেই ঘটে নাই। হ্যাঁ, বাট দ্য ফান পার্ট হচ্ছে এটা দিয়েও গাজী টায়ার পোস্ট দিতে পারে, কারণ সে পরিবহন ব্যবসা করে। পরিবহন ব্যবসার জন্য সে ইকুইপমেন্ট বানায়। সো সে হয়তো চাকা বানায়, সো হয়তো বাসের জন্য চাকা বানায়, কিন্তু প্লেনেরও কিন্তু চাকা আছে। অথবা বাসও একটা পরিবহন, অ্যারোপ্লেনও একটা পরিবহন। ওই জায়গা থেকে সে আরটিএম করতে পারে, রিয়েল টাইম মার্কেটিং, যে কাজাকিস্তানে 77 জন যাত্রীর মৃত্যুতে আমরা মর্মাহত বা মর্মাহত। এটা গ্রাফিক্স আপনি কিভাবে করবেন আপনি যদি স্টোরিটা না জানেন? আমাকে বোঝান কেউ একজন, যে এই স্টোরিটা কেন জানা দরকার। কিভাবে প্লেনটা ক্র্যাশ করেছে, কতজন মানুষ নিয়ে ক্র্যাশ করেছে, কাজাকিস্তানের ভৌগোলিক অবস্থান কোথায়, রাশিয়ার ভৌগোলিক অবস্থান কোথায়। আপনি ধরেন এনটিভিতে কাজ করেন, বা ধরেন আপনি সময় টিভিতে বা ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কাজ করেন, ওখানে নিউজ প্রেজেন্টার গ্রাফিক্যালি এটা বুঝাইতে চায় জিও লোকেশন, যে প্লেনটা এখান থেকে এতজন যাত্রী নিয়ে উড্ডয়ন করেছে, এখানে এত মিনিট ল্যান্ড হোল্ডে ছিল, রানওয়েতে ল্যান্ড করতে পারে না, এখান থেকে ওই এয়ারপোর্টে গেলে ওই এয়ারপোর্টও পারে নাই, তারপরে হচ্ছে তৃতীয় এয়ারপোর্টের কাছে গিয়ে সে এই কারণে ক্র্যাশ করে। এটা আপনাকে গ্রাফিক্যালি দেখাইতে হবে। আর নিউজ প্রেজেন্টার তখন সামনে থেকে হয়তো নিউজটা মুখে বলবে। তা আমাকে বুঝান, যদি গল্পটা আপনি না জানেন গল্পটা কিভাবে বানাবেন? কে একজন বলেন। গল্প তো না দেখলে মানে যখন রিয়েলিস্টিক কোনো কিছু হয় তখন তো এটা বা না বানানোটাই বেটার স্যার। আর নয়তো ওই যে কুকের মতো স্টোরি বলতে হবে সবাইকে। হ্যাঁ, হাসান ছাড়া কেউ কথা বলেন? এই ক্লাসে আর কেউ কথা বলতে পারে না হাসান ছাড়া? জানি না স্যার। 21 জন মানুষ, একজনই ভোকাল আপনাদের ক্লাসে? গল্প বলতে শিখেন, কথা বলতে শিখেন, নাকি আমাকে বিরক্ত লাগতেছে? তাহলে ক্লাস লগ আউট না করে দিই। স্যার, না স্যার। না স্যার। ইউ হ্যাভ টু রেসপন্স না? বলেন, এই গল্প জানার কি প্রয়োজন আছে? আপনি তো গ্রাফিক ডিজাইনার, ব্লেন্ডার সিনেমা 4D ভালো পারলেই হবে, এগুলা জানার কি দরকার? আমাকে লজিক্যালি বোঝান। স্যার, জানলে গল্প কি? জানলে হুম। মানে মানুষের সাথে কানেক্ট করা যায়। আবারও আর যদি হাসান না কথা। যায়, আপনি আই এম বাদ, সরি স্যার। আপনি বাদ। স্যার, স্যার আই এম সরি। এই যে গল্প জানলে অ্যাকচুয়ালি মানে যদি কোনো ওই গল্পের ভিত্তিতে কোনো ওয়ার্ক আসলো আমাদেরকে করতে হলো, তো গল্প না জানলে আমরা ওই জিনিসটা প্রপারলি বানাইতেই পারবো না, লাইক ক্রিয়েটই করতে পারবো না, যার কারণে পিপলসও কানেক্ট হবে না। সো রিসার্চ রিসার্চ মানেই তখন ওই গল্পটা জানা হয়ে যায় যে হ্যাঁ কি হয়েছে না হয়েছে, কিসের জন্য হয়েছে। সো অবভিয়াসলি আমাদের রিসার্চ পার্টে আর কি মেন অরিজিনটা জানতেই হবে, এছাড়া কানেক্টই করতে পারবো না, আমাদের ভ্যালুই থাকবে না আমাদের যে ডিজাইনটা করা হইলো অথবা যে কোনো কিছুই করা হইলো। ওকে, ঐশী ঠিক আছে, ভালো বলেছেন। আর কেউ কিছু বলতে চান? স্যার, আমরা তো যা কিছুই করি সবকিছু ইনফরমেশনের বেসে। আমার কাছে রাইট, যদি কোনো ইনফরমেশনের না থাকে আমি ওটা ভিজুয়াল করবো কিভাবে? রাইট, রাইট। হ্যাঁ, ঠিক বলেছেন মাঝারুল, এই জন্য আমরা হচ্ছে ইনফরমেশন পড়িই না, ঠিক না? তো এটা আপনাদেরই ফিডব্যাক, আমি আমি বলছি না যে আপনারা নিউজ পড়েন না। হুম। সো নিউজ কিন্তু পড়তে হবে। আহ অনেকে আবার বলে খুব প্রাউডলি, আমি নিউজ পড়ি না, আমি নিউজ হই বা নিউজ বানাই। ওইটা যদি আপনারা ভাবেন, ওইটা হতেই পারে আপনাদের পার্সোনালিটি বা ওরকম। হ্যাঁ, আপনারা অন্য নিউজ পড়েন না, আপনি নিজেই একটা নিউজ, সেটা হতে পারে, সেটাতে আমি
বলছি না যে আপনার যদি এরকম ক্রেডিবিলিটি থাকে, আপনি হাঁটছেন, আপনি খাচ্ছেন, আপনি শপিং করতে গেলেন, আপনি ক্লাসে আসছেন, এটাই নিউজ। তো এগুলো তো আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। এটা ধরেন সেলিব্রিটিদের ক্ষেত্রে হয়। হুম, ধরেন বিদ্যা মিম এখন শান্ত মারিয়ামে ফ্যাশন ডিজাইন শিখছে, এটা একটা নিউজ। উনি আজকে ওরিয়েন্টেশন ক্লাসে জয়েন করেছেন, এটা একটা নিউজ। বিদ্যা মিম ইউনিভার্সিটির কি বলে প্রেসিডেন্ট সিজিপিএ পেয়েছে, গোল্ডেন সিজিপিএ, মানে প্রেসিডেন্ট গোল্ড অ্যাওয়ার্ড মেডেল পেয়েছে। সিজিপিএ পেয়েছে 4/4। এগুলো ওইসব সেলিব্রিটিদের ক্ষেত্রে ঘটতে পারে, আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য একটু টাফ। সো এই জন্য অ্যাটলিস্ট কাজের সাথে এই ফরমেশনের জন্য আপনাকে ব্যাকিং জানতে হবে। সো এটা এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমরা এই লিঙ্কে আরো 7 মিনিট কথা বলতে পারবো, নতুন লিঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি। এটা একটা রিয়েলিটি। আর একটা রিয়েলিটি হচ্ছে যে আপনাকে বললো একটা কোম্পানির জন্য লোগো বানাতে, একটা কোম্পানির জন্য পোস্টার বানাতে, একটা কোম্পানির জন্য একটা বিস্কিটের প্যাকেট বানাতে। আপনি হচ্ছে বসে গেলেন, কিন্তু একটা বিস্কিটের প্যাকেট বানাতে গেলে আপনাকে জানতে হবে এই বিস্কিটটা কত টাকায় সেল হবে, এই বিস্কিটটা কারা খাবে, এটা টার্গেট গ্রুপ কি, এটা কি ঢাকার মানুষ বেশি পছন্দ করবে নাকি এটা সারা বাংলাদেশে চলবে। এই বিস্কিটটা কয়টা বিস্কিট থাকবে ভেতরে, 4টা থাকবে, 8টা থাকবে, 16টা থাকবে, এটা কি মিনি সাইজ হবে যেটাকে আমরা টিকি বলি, 2 পিসে বিস্কিটের প্যাকেট থাকবে, 1 পিসে বিস্কিটের প্যাকেট থাকবে, নাকি 10টায় এক প্যাকেট হবে, নাকি 20টায় এক প্যাকেট হবে। এটা কি সেলফে ডিসপ্লে হবে নাকি এটা চা দোকানে ঝুলায় থাকবে। তো চা দোকানে ঝুলায় থাকলে এইটা কি 5 টাকায় বিক্রি হবে না 10 টাকায় বিক্রি হবে। সেলফে বিক্রি হলে এটা কি জাস্ট টেক অ্যান্ড গো টাইপ প্যাকেট হবে নাকি ফ্যামিলি সাইজ প্যাকেট হবে। এটা কি হালাল সার্টিফাইড, এটা কি ইসলামিক ফাউন্ডেশনের সার্টিফিকেশন আছে, এটা নিউট্রিশন ফ্যাক্টে কি ফ্যাট আছে, ক্যালোরি কত, ক্যালসিয়াম কত, ভিটামিন এ বি সি আছে। এটা কি রিয়াল কর্নফ্লাওয়ারের তৈরি নাকি এটা শুধু হুইট ফ্লাওয়ারের তৈরি। এটা কি হিউম্যান হ্যান্ড টাচ আছে নাকি এটা অটোমেশন মেশিনে তৈরি। এতগুলো গল্প আপনাকে জানতে হবে একটা প্যাকেট ডিজাইন করার আগে। এবং বিস্কিটের উইথ হাইট এবং ডেপথ কত, 5টা বিস্কিট রাখলে প্যাকেটের সাইজটা কত হবে, কত হবে। এটা যে মেশিনে ছাপা হবে এই প্যাকেটটা, সেই মেশিন কি সিএম অ্যালাউ করে, অ্যালাউ করে না ইঞ্চ অ্যালাউ করে। হ্যাঁ, এতগুলো বিষয় আপনাকে জানতে হবে। এটা কত কালারের প্যাক হবে, বাই কালার, 1 কালার, তারপর স্পট কালার, নাকি 3 কালার, 2 কালার, 4 কালার, নাকি 8 কালারে হবে। এটার আইমার্ক কয়টা হবে, একটা হবে, যে মেশিনে ছাপাবে ওই মেশিন আইমার্ক কি একটা অ্যালাউ করে না 2টা আইমার্ক অ্যালাউ করে। এটা উইন্ডো ডিসপ্লে থাকবে নাকি থাকবে না। এটা কি ফুড গ্রেডেড পলি পেপারের 3 লেয়ারে হবে না 5 লেয়ারে হবে। আপনি শুধু প্যাকেট করতে বসে গেলেন, এই গল্পগুলি জানলেন না, তাহলে কি দাঁড়াবে জিনিসটা বলেন। উম, তখন স্যার নন কমিউনিকেটিভ ডিজাইন হবে, রিলেট করা যাবে না। আমি বানাবো প্রাণের বিস্কুট, হয়ে যাবে প্রাণের চিপস। হ্যাঁ, এই জন্যই তো আমাদের দেশের ডিজাইনাররা হচ্ছে 10টা প্যাকেট নেয়, ওই 10টা থেকে আলাদা হইলেই তো নতুন ডিজাইন হয়ে গেল, 11 নম্বর ডিজাইনটা ওনার। কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কি এভাবে কাজ করে, বা দেশে যে ব্র্যান্ডগুলি ভালো করছে তারা কি এভাবে কাজ করে। ধরেন স্কয়ার, স্কয়ারের রাঁধুনির প্যাকেজিং এর মতো আর কেউ প্যাকেজিং করতে পেরেছে, রাঁধুনির লোগোর মতো আর কেউ করতে পেরেছে। ধরেন আড়ং, ধরেন গ্রামীণ ফোন, সবাই কেন গ্রামীণ ফোন হয় না, সবাই কেন আড়ং হয় না, সবাই কেন স্কয়ার হয় না। ব্র্যান্ড হওয়া তো এত সোজা না। এটা আপনি ডিজিটাল মার্কেটিং দিয়ে কনজিউমারকে অ্যাওয়ার করেন আর ট্রেডিশনাল মার্কেটিং দিয়ে করেন, প্রত্যেকটা চ্যানেলই আপনার প্রেজেন্স থাকতে হবে এবং ওই চ্যানেলে কি বলে ফাংশন, নর্মস, এই এই ব্যাপারগুলি বুঝে। সো আপনাদের অ্যাসাইনমেন্ট এখনো শেষ করতে পারি নাই, অ্যাসাইনমেন্ট দেখছি আমি।
কেউ কেউ বেশ ভালো করেছেন, আমার এক্সপেকটেশন পুরো ভালো করেছেন। আর কেউ কেউ জাস্ট অ্যাসাইনমেন্টই তো দিতে হবে, দিয়ে দিলেন আর কি, ওই যে 10টা প্যাকেট দেখে 11 নম্বর প্যাকেট বানানোর মতো আর কি। স্যার একটা গ্রেড দিবে, তো আমার তো দরকার গ্রেডের। আমার তো অ্যাসাইনমেন্ট কেন স্যার দিল, অ্যাসাইনমেন্ট একজন টিচার কেন দিয়েছে, এটার ভিতরের আর শিখার কি আছে, ক্লাসে কতটুকু ফ্যাকাল্টি বলেছেন, আমি আর কতটুকু নতুন অ্যাড করতে পারি। উনি 10 পর্যন্ত বলেছেন, আমি এটাকে তাহলে 80 পর্যন্ত নিতে পারি কিনা, বা উনি 80 পর্যন্ত বলেছেন, আমি তাহলে এটাকে 100 পর্যন্ত নিতে পারি কিনা। ফ্যাকাল্টি যতটুকু বলার চেষ্টা করেছেন, আমি কি ওনার মতো করে আমি আমার নেক্সট বিজনেস প্রেজেন্টেশনে বা নেক্সট কমিউনিকেশন প্রেজেন্টেশনে আমি কি প্রেজেন্ট করতে পারবো বিষয়গুলো। আমি কি ব্র্যান্ড আর্কিটেক্ট ব্যাপারটা বুঝেছি, এবং সে অনুযায়ী কি এখন কাজের প্র্যাকটিস করতে পারবো আমি আমার ডেইলি লাইফে। আমি কি বুঝে কাজ করব যে এই ব্র্যান্ডটা কি কেয়ার ব্র্যান্ড কিনা, তার মানে কেয়ারের ফন্ট কিরকম হবে, কোন ফন্টটা ইউজ করলে আমার কাছে না, অডিয়েন্সের কাছে মনে হবে হ্যাঁ এই ব্র্যান্ডটা কেয়ারিং নিয়ে কথা বলে। কোন কালারটা অ্যাপ্লাই করলে মনে হবে যে হ্যাঁ এটা একটু কেয়ারিং কালার। সো আপনি ধরেন রেড দিলেন, তো রেড তো কখনো কেয়ারিং কালার হতেই পারে না। এই জিনিসগুলো কি আপনি আয়ত্ত করার চেষ্টা করেছেন, না জাস্ট একটা অ্যাসাইনমেন্ট জমা দিলেন মিড টার্মে, আপনি হয়তো হাইস্টই পেয়ে যাবেন, এইটি পেয়ে গেলেন, A+ পেয়ে গেলেন, ওটা কাগজে উঠে গেল। বাট ব্যক্তি হিসেবে আপনি অ্যাকচুয়ালি জিনিসটাকে অ্যাকোয়ার করতে পেরেছেন কিনা, ডেইলি লাইফে প্র্যাকটিসে আনছেন কিনা। আপনাদের কাছ থেকে আমি ফোন পেয়েছি অ্যাসাইনমেন্টের টাইম বাড়ানো যায় কিনা, পার্শ্ববর্তী আরো 2টা ব্যাচ থেকেও ফোন পেয়েছি। সো এই জিনিসটা কেন হবে, আপনি যদি কনসেপ্টটা বুঝিয়ে থাকেন ক্লাসে। আমি এটাও বলেছি যে প্রথম 4টা অ্যাসাইনমেন্ট করতে আপনার সর্বোচ্চ 2 দিন লাগবে। হ্যাঁ, ভিডিওটা পড়তে ডিপেন্ডস অন ইউর কন্টেন্ট, আপনি কিভাবে পরিকল্পনা করছেন। আপনি চাইলে এটা অর্ধেক দিনেও করতে পারেন, আর চাইলে এটা 1 সপ্তাহ লাগিয়ে করতে পারেন। ডিপেন্ডস অন আপনার কি বলে কি চাচ্ছেন, কন্টেন্ট কতটুকু স্টোরি বোর্ড সাজিয়েছেন। আপনারা জাস্ট ভিডিও কন্টেন্টটা অনেকেই গা ছাড়া ভাবে দিয়েছেন। ইউটিউবে গেছেন, ডাউনলোড করছেন, কেউ ক্যাপকাটে করছেন এডিট, কেউ ক্যানভাতে করছেন, কেউ অ্যাডোব প্রিমিয়ারে ফেলছেন, কাটছেন ক্লিপ, ইচ্ছে হয়েছে নিজে ভয়েস দিছেন, ইচ্ছা হয় নাই যেটা আছে ওইটাই সাথে মিউজিক অ্যাড করে দিছেন। আমি কি এই জিনিসটা চাইছি আপনাদের কাছে? মানে নো স্যার। বিষয়টা অদ্ভুত লাগলো আমার কাছে। আপনারা ভাই শিখতে আসছেন টাকা দিয়ে, আপনারা ক্রেডিট আওয়ার কিনছেন, বাট ওইটা আপনাদের অ্যাসাইনমেন্টে রিফ্লেক্ট হয় না। মানে জানি না, আপনারা হয়তো এখান থেকেই আপনারা অনেক কি বলে বড় পর্যায়ে যাবেন, ফিউচারের ন্যাশনাল লেভেলে সেলিব্রিটি ডিজাইনারদের সাথে হয়তো আমি কথা বলছি। বাট একটা জিনিস মনে রাখবেন যে এই যে গা সারা বা দায় সারা, ওকে, জি স্যার। জি স্যার। আপনার স্যার। জি স্যার। আচ্ছা। সো এইটা যেখানে ছিলাম, তো এটা খুব দুঃখজনক। Mind, আপনাদের হচ্ছে আহ, আপনাদের তো সিজিপিএ দরকার, আমি ওই সিজিপিএ দিয়ে দিব। বাট কেন জানি আপনারা আমাকে হ্যাপি করতে পারেন না আর কি। মানে আমি যে ডিজায়ারটা দেখি, যে প্যাশনটা দেখি, হ্যাঁ, আপনাদের ফিউচার লিডারদেরকে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, সেই জায়গাটা আমি তৃপ্তি পাই নাই। হ্যাঁ, আপনাকে দিয়ে দিব, অনেকেই হয়তো এই অবস্থায় A+ও দিয়ে দিব, A+ও পেয়ে যাবেন, আপনার স্কলারশিপের জন্য সুবিধা হবে, আপনি কি বলে ওয়েবার পেতে সুবিধা হবে, সেটার বাধা আমি হইতে চাই না, সেটা আমি দিয়ে দেব। কিন্তু দিন শেষে না, মানে আমি বলেছি ভালো একটা কাভার পেজ দিতে। আপনারা অনার্স পড়ছেন গ্রাফিক ডিজাইনে, অলরেডি ধরেন 2 বছর 2.5 বছর পার করেছেন, আপনার একটা অ্যাসাইনমেন্টের কাভার কিভাবে হবে আপনারা জানেন না। এটা আমার কাছে লজ্জাজনক। আহ, আপনাদের লজ্জিত হওয়ার দরকার নাই।
সো আমি ভেবেছিলাম এই বেসিক ইস্যুগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে না, আপনারা আরো আপ টু দ্য মার্ক জায়গায় চলে গেছেন। এটা একটু দুঃখজনক আমার কাছে। আমি আমি হয়তো আমার এই ভাবনাটা ভাবা ঠিক হয় না আর কি। এটা একটা ইস্যু। আর হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইনার, আপনার অ্যাসাইনমেন্টে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাই যদি আই ক্যাচিং না হয়, হ্যাঁ, তাহলে আপনি কি কমিউনিকেশন করবেন আমি জানি না, মানে আপনার জায়গা থেকে। হ্যাঁ, এখনই হয়তো আপনাদের মধ্যে অনেকে ভালো জায়গায় জব করছেন বা চাকরি পেয়ে গেছেন হয়তো বা, বাট বিষয়গুলি না, মানে আহ, আপনাকে কম্পিটিশন করতে হবে যে বাংলা বাজারে কাজ করে, যে কাটা বনে কাজ করে, এখানে বসে সিলমোহর বানায়, আবার যে নীলক্ষেতে কাজ করে, পল্টনে প্রেসে চাকরি করে, আবার হচ্ছে আপনাকে কাজ কম্পিটিশন করতে হবে যে গ্রেতে আছে, যে অ্যাডকমে আছে, যে সেটেকে আছে, যে উইনমিনে আছে, অগলবিতে আছে, ইন্টারস্পিডে আছে, আবার যে গ্রামীণ ফোনে আছে, যে আড়ংয়ে আছে, যে বাটাতে আছে। সো আপনার কম্পিটিশন মার্কেট হিউজ। আমি জানি না আপনারা আপনার জায়গা থেকে কতটুকু প্রস্তুত হচ্ছেন বা নিচ্ছেন। আমি মিড টার্মের সাবমিশনে ওইটার রিফ্লেকশন খুব কম দেখেছি, দু একজন ছাড়া। এই যে দায় ছাড়া ভাবে কাজ করা এবং এই যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া, এই ট্রেডিশন থেকে একটু বের হয়ে আসেন। আমি আই বিলিভ দ্যাট আপনারা তো এই 4 বছর ধরে অ্যাটলিস্ট 20 থেকে 40 জন ফ্যাকাল্টির টাচে থাকবেন। তো প্রতিটা ফ্যাকাল্টিরই একটা ব্যক্তিগত কি বলে টেস্ট আছে, ব্যক্তিগত টিচিং স্টাইল আছে। সো আমি যেমন আপনাদেরকে ফার্স্টেই বলে দিছি ভাই, আমি সফটওয়্যার শিখাই না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি আপনার চিন্তার প্রসেসটা, আপনার ভাবনার প্রক্রিয়াটা একটু পরিবর্তন করে দিতে। আপনি যাতে চিন্তার জায়গায় ইউনিক থাকেন, আপনি যাতে চিন্তার জায়গায় চ্যালেঞ্জ কম্পিটিশনে ফাইট করতে পারেন। দেখেন, আপনি যে গ্রাফিক ডিজাইন শিখতেছেন এটা 5 বছর পরে এক্সিস্টই করবে না। 10 বছর পর এটা এই সফটওয়্যারই এই চেহারায় থাকবে না। এখান থেকে অনেক সফটওয়্যার মারা যাবে, অনেক নতুন সফটওয়্যার আসবে যেটা আপনাকে শিখতে হবে। আবার অনেক কিছু সফটওয়্যার মানুষ হিউম্যান টাচেরই দরকার হবে না, ওগুলো অটোমেশন করে ফেলবে, রবট করে ফেলবে। তা আপনি এই গ্রাফিক ডিজাইন কেন শিখতেছেন ভাই এখন বসে বসে? আপনি এখনো মার্কেটে ঢুকেন নাই। আপনি মার্কেটে ঢুকবেন আফটার 2 ইয়ার্স বা 3 ইয়ার্স বা 5 ইয়ার্স পরে। আপনি একটা মিড লেভেল জায়গায় যাবেন, 10 ইয়ার্স পরে আপনি একটা সিনিয়র জায়গায় যাবেন। আপনি এখনো বসে বসে এই গ্রাফিক্স করতেছেন যেখানে ক্রিয়েটিভ আইটির একটা 6 মাসের ছেলে 6 মাসের কোর্স করে আপনি থেকে আগায় যাচ্ছে, কারণ তার খিদাটা আপনার থেকে হয়তো বেশি। আর আপনি অনার্স করছেন, এটা আপনার কাজে বোঝা যায় না। সো আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। এজন্য অনলাইন ক্লাসে এগুলোর মানে কি বলে বোথ কমিউনিকেশন হয় না বলে এগুলোর রেসপন্স বোঝা যায় না। তো যাই হোক, আহ, সেটা আরেকটা আলোচনা। আজকে একটু ভিন্ন নানা প্রসঙ্গ নিয়ে কথা বললাম, বিকজ অফ এগুলাতে যদি আপনারা প্র্যাকটিস না করেন, আহ, আপনাদের মতো করে, তাহলে জিনিসগুলি আর ইয়ে করে না আর কি। আচ্ছা, আম, আমাকে একটু বলেন, আমরা গত ক্লাসে একটু আলোচনা করেছি যে ফেসবুক পেজের, যে কোনো ব্র্যান্ড বা প্রতিষ্ঠান বা আপনার ব্যক্তিগত পেজও থাকতে পারে, যে এটার ইয়াটা আমরা কিভাবে করছি, কভার সাইজটা কিভাবে নিচ্ছি, কেউ একজন বলেন। ফেসবুক পেজের নাকি অ্যাডের? পেজের। কভার সাইজ তো আহ, ঠিক আহ, ঠিক মনে নাই। কার মনে বলাই আছে? দেন তো।
ফোনের জন্য একটা এই সাইজই করি, আর সেই জন্য কম্পিউটার ডেস্কটপের জন্য একটা আলাদা একটা সাইজ। ফোনের জন্য স্যার 60, 60/40, 30/60। আর ডেস্কটপের জন্য ডেস্কটপের জন্য স্যার এটা 80, 851 and হলো 300 ওয়াট, এরকম হবে। হ্যাঁ, আমি কি বলেছিলাম, আপনারা কি কি মাথায় রেখে জিনিসটা করবেন সেটা কি মনে আছে? সেটা কি মনে আছে? না স্যার, সরি স্যার। আচ্ছা, কারো মনে আছে? আচ্ছা, প্রোফাইল ছবি কত বাই কততে নেবেন? ফেসবুক প্রোফাইল ছবি কত বাই কততে নেবেন? স্যার 400/400। 400 বাই 400, গুড। বাট ফেসবুক রিকমেন্ড করে কত বাই কত? 160 বাই 160 অথবা 160 180 বাই? জি, ঠিক আছে, 100। তা আমি জি বলেছিলাম একটু বড় সাইজ নিতে। 300 নিচে 180, নিবেন না? 180। জি, 300 নিচে নিবেন না। 600, 600, 600, 400, 400 এগুলো আপনি নিতেই পারেন, খুব ভালো সাইজ। কভারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে 851 থাকে বাই 315 থাকে। তা আমি বলেছিলাম এটা জাস্ট দ্বিগুণ করে দিবেন। ঠিক আছে, দ্বিগুণ করলে 1702 হয় আর 630 হয়। এটাতে আপনার গ্রাফিক্সের রেজুলেশন ভালো থাকে। আমি এটাও বলেছিলাম, আমি 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 পার্সোনালি প্রেফার করি পিএনজি। এটা আপ করলে ছবি অনেক স্পষ্ট ক্লিয়ার দেখা যায়, ক্লিস্টার থাকে। আর জেপিজিতে আপ করলে ছবি কম্প্রেস হয়। সব ফরম্যাটেই কম্প্রেস হয়, কিন্তু জেপিজি কম্প্রেসটা মাঝে মাঝে আপনার গ্রাফিক্সকে এত বেশি ব্লার করে দেয়, ডিফোকাস করে দেয়, যেটা একটা একটু দৃষ্টিকটুর হয় আর কি। তো আর বলেছিলাম ওয়াল পোস্টের ক্ষেত্রে কি বলেছিলাম, কার মনে আছে? 1080, 1080। 1080, 1080, কারেক্ট। এটা হচ্ছে ফেসবুক রিকমেন্ডেড। আমি কি বলছিলাম? স্যার, আপনি বলেছিলেন যে একটু রেজলিউশনে ভালোর জন্য 2000 নেওয়া যেতে পারে, অথবা হচ্ছে ডিজাইন কোয়ালিটি বেটার করার জন্য একটু বেশি নেওয়া যায়, একটু আর কি। আচ্ছা, বাট মোস্টলি 2000 ইজ গুড। হ্যাঁ, আমি বলেছিলাম আমি পার্সোনালি নেই 1200, বাট আপনারা 2000 পর্যন্ত নিতে পারেন। জি তো এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো যদি ভুলে যান তাহলে হচ্ছে ওই যে কি বলে, এজেন্সিতে একটু অপমান ফিল করবেন আর কি, আপনাকে পচাবে আর কি। আহ, ছাত্র মারিয়াম থেকে অনার্স করে আসছো, এগুলো আবার এখন ইনডিসিশনে ভুগতেছো, ব্যাপারটা কি? তো এগুলো হচ্ছে ভেরি বেসিক, আপনি যদি অনলাইন মার্কেটিং এ কাজ করতে চান। সো এইটা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, সবগুলো প্ল্যাটফর্মেই আপনি ওয়াল পোস্টের জন্য স্কোয়ার প্রেফারেবল, যেহেতু আমরা এটা ডেস্কটপ এবং মোবাইল দুইটাতেই দেখি। আচ্ছা, আহ কাভারের জন্য আমি মোবাইলের সেফ সেফ এরিয়া বা সেফ জোনের জন্য কত ছাড়তে বলেছিলাম, বাম থেকে এবং ডান থেকে, কার মনে আছে? মানে আপনি একটা কাভার
এই কাভার ডিজাইন করেছেন পেজের জন্য, ওইটা ডেস্কটপের সাইজ হচ্ছে 1702 বলেছিলাম, আর বলেছিলাম 630 দিতে। তো এখন এটা তো ডেস্কটপের সাইজ, তো মোবাইল সাইজে তো আমরা ডেস্কটপের জিনিস দেখতে পাই না, মোবাইলে এটা একটু ক্রপ হয়, অটো ক্রপ। সো কতটুকু ছাড়লে আপনি ওই অটো ক্রপ থেকে সেফ থাকবেন, এটা কার মনে আছে? দুপাশ থেকে কত আপনি যখন ডিজাইন করবেন ওই গুরুত্বপূর্ণ এলিমেন্টস গুলি ওই ডিজাইনে রাখবেন না, এই পিক্সেল সাইজটা মনে আছে কারো? স্যার মেবি ভুল করতেছি, তারপরে বলি 40-40 দুই সাইড থেকে 40 পিক্সেল 40 পিক্সেল। না, এত এত উপর ছোট থেকে না, 24 এত ছোট না হামিদুল। 24 আর কেউ কিছু বলবেন? উপর থেকে 24 পিক্সেল স্যার থাকতে হবে, আর সাইড থেকে 40, আমি এটাই। না না না, এটা অদ্ভুত সাইজ। আপনি যখন বা আহ, 90 পিক্সেল চাললে স্যার। না, আপনি যখন 1700 বাই 630 পিক্সেল, 1702 বাই 630 পিক্সেলে যাচ্ছেন, আমি বলেছি লেফটে 300 পিক্সেল এবং রাইটে 300 পিক্সেল সেফ জোন হিসেবে ছেড়ে দিবেন। হ্যাঁ, এর ভিতরে তার মানে যদি আপনি বাম থেকে 300 ছাড়েন, ডান থেকে 300 ছাড়েন, 600 পিক্সেল, দুই পাশ থেকে 300 300 মোট 600, তাহলে 1702 থেকে 600 পিক্সেল যদি মাইনাস করেন আপনার থাকে কি 1102 পিক্সেল। এটার মধ্যে গ্রাফিক্স থাকলেই হবে, মেইন কন্টেন্টটা, তাহলে ফোনে আর সমস্যা হবে না। আমি কি বুঝাতে পেরেছি কিনা? জি স্যার। এগুলো একটু মনে রাখবেন, এগুলো মনে রাখা জরুরি। হ্যাঁ। তারপরে আপনি যখন ইয়ে করছেন আহ, কি বলে অ্যাডসে যখন আমরা ইয়ে করছি, আমি যদি কোনো কোম্পানি বা ব্র্যান্ডের হয়ে অ্যাডস দিতে চাই, আমি কি আমার প্রোফাইল থেকে অ্যাড দিতে পারবো, নাকি এটার অন্য কোনো বিষয় আছে? স্যার নিজের প্রোফাইল থেকে তো দেওয়া চাইলে দেওয়া যায়, কিন্তু স্যার মানে কোম্পানির পেজ থেকে দেওয়াটাই মানে কোম্পানি প্রেফার করে। আর যদি অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট থাকে, মানে অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজারও হইতে পারে, তো ওইটাই ওইটাই একটু ডিফারেন্ট। বাট অ্যাড ম্যানেজার হিসেবে আমরা কোম্পানির পেজ থেকেই অ্যাড দিতে পারবো। রাইট, কোম্পানির যদি পেজ না থাকে তাহলে ক্রিয়েট করে দিতে পারবো। হ্যাঁ, আমি বলার চেষ্টা করেছিলাম যে অবশ্যই, হ্যাঁ, পার্সোনাল প্রোফাইল তো আমাদের থাকতেই পারে, কিন্তু পার্সোনাল প্রোফাইল থেকে কন্টেন্ট বুস্ট বা আদার্স প্রমোশনাল অ্যাক্টিভিটিস করা যায় না, করাটা চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে সকলেরই যারা বুস্টে কাজ করবে বা প্রমোশনে কাজ করবে বা ক্রিয়েটিভ ক্যাম্পেইনে কাজ করবে, তাদের অ্যাড কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টস থাকতে হবে। সো এটা এখন পর্যন্ত ফেসবুক ফ্রি দিচ্ছে। আপনি চাইলে আপনি নিজেরও অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে নিতে পারবেন, যেটা করে নিলে আপনাকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকতে পারবেন। ওই ড্যাশবোর্ড থেকে আপনি ডিটেলস দেখতে পারবেন, আপনি কতটা পোস্ট করেছেন, আপনার পোস্টের রিচ কত, কোন পোস্টের রিচ কত, ছেলে অডিয়েন্স কত ছিল, মেয়ে অডিয়েন্স কত ছিল, বাংলাদেশের ভিতরের অডিয়েন্স কত ছিল, বাংলাদেশের বাহিরে অন্য বিশ্বের অন্য দেশ থেকে কত অডিয়েন্স দেখেছেন, আহ, কত অডিয়েন্স বেশি সময় থেকেছেন, কত অডিয়েন্স জাস্ট এসে চলে গেছেন। ইচ এন্ড এভরি ডাটা ইউ ক্যান ট্র্যাক যদি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে অ্যাক্টিভ থাকে। ঠিক আছে? সো কেরাজল আর হচ্ছে কেরাজল আর হচ্ছে আপনার কেরাজলে আমরা কয়টা ইয়ে দিতে পারবো, সর্বনিম্ন আর সর্বোচ্চ কয়টা ইমেজ দিতে পারবো? দুইটা দুইটা থেকে 10টা স্যার। রাইট, সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 10টা। 10টা। কেরাজলে কোন কোন ফরম্যাটে আমরা কমিউনিকেশন দিতে পারবো, আপলোড করতে পারবো? ক্যারাজলে স্যার স্ট্যাটিক ইমেজও থাকতে পারে, আবার ভিডিওগ্রাফিও থাকতে পারে। গ্রেট। ডিপেন্ডস অন। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সো এই জিনিসগুলি আমরা ডেইলি লাইফে যাতে বন্ধুদের সাথেও চায়ের আড্ডায় গল্প করি, তাহলে আপনি দেখবেন যে আপনার কাছে জিনিসগুলি মাথায় ঢুকে গেছে। কারণ ক্যারাজল আপনি দেখবেন আপনার কাছে যত অ্যাড যায় বাংলাদেশ থেকে,
ম্যাক্সিমাম ব্র্যান্ডের অ্যাডই হচ্ছে ক্যারাজলেই যায়। হুম। আচ্ছা, সিটিএ কি? কল টু অ্যাকশন। তো সিটি এর ক্ষেত্রে আমরা এই দুইটা এক্সাম্পল দিই। এক্সাম্পল তো এক্সাম্পল বাই নাও বা তারপরে মেসেজ নাও, এরকম কিছু হতে পারে। গেট দ্য বেস্ট ডিল, এরকম স্যার। আচ্ছা, ওকে, একটু হোল্ড করবেন, আমি সরি। সো আমরা সিটিএ তে ছিলাম, রাইট? জি আচ্ছা, স্যার। জি স্যার, জি স্যার। আমরা ডিপি অ্যাসাইনমেন্ট করেছিলাম না? জি স্যার। আচ্ছা, ডিপি অ্যাসাইনমেন্ট করেছি আমরা। এখন একটা জিনিস দেখব, যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস স্যার। সো আমরা যেটা একটু দেখার বা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এটা কিসের পেজে আমরা ঢুকলাম? গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের পেজে আমরা ঢুকেছি। সো আমি যেটা বলার চেষ্টা করছিলাম, এখানে দেখেন এই যে গ্রাফিক্সটা, এটা কিন্তু 1702/630 দেওয়া, ঠিক আছে? বা আমি পার্সোনালি দেই। এবং খেয়াল করেছেন কিনা, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা ইম্পর্টেন্ট কন্টেন্ট নাই, খেয়াল করেছেন আপনারা? জি স্যার। বাম পাশ এবং ডাইন পাশ সেন্টার ধরে জিনিসটা কম্পোজিট করা, যাতে এইটা, আমাদের এখন তো জানেন যে সবচেয়ে বেশি ভিউয়ার্স হচ্ছে মোবাইল প্ল্যাটফর্মে। তো আপনি হয়তোবা ডেস্কটপের জন্য ডিজাইন করেছেন বা ডেস্কটপ দিয়ে ডিজাইন করেছেন, কিন্তু সবচেয়ে বেশি অডিয়েন্স মোবাইল প্ল্যাটফর্মে। মানুষ এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া চালায় মোবাইল দিয়ে। তো ও কিন্তু ওইটা মাথায় রেখেই কভার পেজটা ডিজাইন করেছে। সো ওর সকল গুরুত্বপূর্ণ কন্টেন্ট একদম সেন্টার অ্যালাইনমেন্ট ধরে, যাতে ও অন্য কম্পোজিশনে আসলেও জিনিসটা, যাতে এই গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলি হারিয়ে না যায়। সো এইটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন শাকিল ভাই, মাইক মিউট করেন। মুভি দেখতেছেন নাকি? হ্যালো, জি স্যার। মুভি দেখতেছিলেন? না স্যার, এই যে বাইরে আর কি মাইকিং করতেছে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা একটু ইয়ে থাকি আর কি, যেটা হচ্ছে যে সময় তো কম আমাদের। এখন বিষয়টা হচ্ছে যে, তাহলে আমরা গ্রামীণ ফোনের পেজটা দেখলাম, রাইট? জি স্যার। এখানে ব্লু বেচের ব্যাপারটা তো আমরা জানি সবাই, এবং এটা এখন মান্থলি সাবস্ক্রিপশন করে দিয়েছে। আপনি চাইলে ব্লু বেচ ইউজ করতে পারবেন, এটা আমরা জানি। এটা হচ্ছে আপনার, এবং হচ্ছে ও যখন অনলাইন থাকে তখন একটা ডাটা দেখায়। সো এখানে আমরা খেয়াল করলে দেখব একটা ব্র্যান্ডস তার যত জায়গায় ডিজিটাল প্রেজেন্স আছে, সে সবগুলি জায়গাতেই তার ইনফরমেশন ইয়াতে দিয়ে রাখে। হ্যাঁ, যেমন যেমন ধরেন এখানে স্পটিফাই থেকে শুরু করে ইউটিউব, হ্যাঁ, টিকটক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, সব জায়গায় সে এখানে দিয়ে রেখেছে। এবং এই যে অলওয়েজ ওপেন মানে আপনি 24 ঘন্টায় তাকে পাবেন। হ্যাঁ, এবং কোন সময় থেকে সে কোন সময় বেশি অডিয়েন্স ধরেন করেছে, কর্মঘন্টায় বেশি ছিল,
সেটা এখান থেকে পাবেন। আবার অনেক সময় আপনি আপনার জায়গা থেকে এটা কাস্টমাইজ করে দিতে পারবেন যে আপনার অপারেশন 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলে। সো এটা আপনি ডিফাইন করে দিতে পারবেন। আচ্ছা, গেল এটা। আহ, একটা তো ফটো অ্যালবাম গ্যালারি এভাবে থাকে, আপনার প্রোফাইলেও থাকে, এটা আমরা সবাই জানি। সো এখানে খেয়াল করলে দেখবেন এই বিষয়গুলো হচ্ছে আপনার দেখেন ওরা ওদের যে মাই জিপি অ্যাপ আছে ওইটাকে প্রমোট করছে এখানে। সো এটা এখন পর্যন্ত ধরেন আপনি যদি ব্যাকএন্ডে যান তাহলে এটা কত মানুষের কাছে রিচ হয়েছে, কত মানুষ এটাকে শেয়ার করেছে, সব বিষয়গুলো আপনারা দেখতে পারেন এবং আমরা জানি এগুলি। হ্যাঁ, সো এখন ইস্যুটা হচ্ছে আহ, এই যে ব্র্যান্ড তার জায়গা থেকে অ্যাড রান করে। সো আপনি কিভাবে বুঝবেন গ্রামীণ ফোন এখন কি কি কাজ করছে? হ্যাঁ, কোন কোন জায়গায় অ্যাড রান করছে, কিভাবে করছে, কোন ক্যাম্পেইনটা এখন তার অ্যাক্টিভ আছে, এই জিনিসগুলো বোঝার জন্য একটা ওয়ে আছে। সো এটা তো আপনি এখান থেকে বেসিক ইনফরমেশন পেলেন যে আমরা এই এই সার্ভেটা করেছি যে কত মিলিয়ন লাইকস ফলোয়ার আছে, এটা আমরা ডিটিপি কি বলে ডিজিটাল প্রেজেন্স অ্যানালাইসিস ডিপিএ তে করেছি। এবার হচ্ছে অ্যাবাউটে গেলে আপনি এইটা সম্বন্ধে আরও তাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোম লোকেশন থেকে ওই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এবং এখানে যত ধরনের রিলস আছে সবগুলি রিলস দেখাবে, কোন রিলসের ভিউ কত সেটা আপনি এখানে দেখতে পারবেন। তারপরে হচ্ছে ফটোস গ্যালারি দেখাবে, ফটোস কতটা মানুষ ট্যাগিং করেছে সেটা আলাদা দেখতে পারবে। এগুলো হচ্ছে ট্যাগস ফটো, মানে যারা তাকে ট্যাগ করেছে, গ্রামীণ ফোন ফটো মানে গ্রামীণ ফোন নিজে যেগুলো আপ করেছে, অ্যালবাম, প্রতিটা ক্যাম্পেইন বা ফটোগ্রাফির অ্যালবাম বানানো যায় যেটা আপনারা ব্যক্তিগতভাবে বানিয়ে থাকেন আর কি। ভিডিওসগুলো আলাদা দেখাবে, কতগুলো গ্রুপের সাথে সে এলোবোরেটলি আছে সেটা আলাদা দেখাবে। তারপর হচ্ছে কতটা ইভেন্ট ছেড়েছে, সবগুলো ইভেন্ট আপনি এখানে দেখতে পারবেন এবং কোন ডেটে ইভেন্টটা রান হয়েছে, কতদিন রান হয়েছে, এবং সি অল দিলে আপনার এখন পর্যন্ত গ্রামীণ ফোন যতগুলো ইভেন্ট ছেড়েছে সবগুলো ইভেন্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, তারপর ফলোয়ার কারা, আপনি আপনি ফলোইং করছেন কাদেরকে, মিউচুয়াল ফলোইং, লাইকস, এই সবগুলো জিনিস আপনি এখান থেকে দেখতে পারবেন ইন্ডিভিজুয়ালি। তো এইটা যতটুকু অ্যাক্সেস দিয়ে রেখেছে গ্রামীণ ফোন আপনি অতটুকুই দেখতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমরা যে জিনিসটা দেখতে চাই এইখানে ধরেন একটা অপশন আছে, সেটা হচ্ছে আহ, এইটা থাকে অ্যাবাউটে গিয়ে পেজ ট্রান্সপারেন্সিতে যাবেন। এই পেজ ট্রান্সপারেন্সিতে ক্লিক করলে আপনি এখানে এই পেজটার ব্যাপারে আরো বেশি কিছু জিনিস ইন ডিটেলস জানতে পারবেন। ফেসবুকের এই পেজটার পেজ আইডি কত, ঠিক আছে, এই পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে, মানে এই পেজটার জন্ম কবে, ক্রিয়েশন ডেট, এটা জানবেন। হ্যাঁ, অ্যাডমিন ইনফরমেশন জানবেন। এই পেজটাতে এখন মাল্টিপল অ্যাডমিন আছে, তো সিকিউরিটির স্বার্থে এটা আপনি সবসময় শো করবে না, দেখাবে না পেজগুলি। তারপরে হচ্ছে সি অলে দিলে এই পেজটা ভেরিফাইড কিনা সেটা আপনাকে দেখাবে এবং একটা মেসেজ দিবে। হ্যাঁ, এই পেজটার অ্যাডভার্টাইজিং পার্টনারকে দেখেন, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড, এটা আপনি দেখতে পারবেন। সো আমি কি বুঝাতে পারছি? সবাই কি এতটুকু পর্যন্ত দেখতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তার মানে আপনার যদি জানার ইচ্ছা থাকে যে গ্রামীণ ফোনের অ্যাডভার্টাইজিং এজেন্সি কে কে কাজ করতেছে এখন, বা মিডিয়া বাই কে করে, হ্যাঁ, স্পেশালি এশিয়াটিক মাইন্ডশেয়ার মিডিয়া বাই করে দেয় যে কোন কন্টেন্টটা কত পোস্ট করবে, কত টাকা পোস্ট করবে, কত ডলার পোস্ট করবে। তো দেখেন এই প্রাইমারিভাবে এই পেজটার বর্তমান অ্যাডমিন হচ্ছেন 20 জন। হ্যাঁ, এবং সবাই লোকেটেড ইন বাংলাদেশ। হ্যাঁ, যারা অ্যাডমিন পেজ রোল করতেছে। আহ, তারপর হচ্ছে এই পেজটা বর্তমানে অ্যাড রান করছে। সো অ্যাড রানগুলি কি কিতে রান করছে লাইব্রেরিতে গেলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, সো আমরা এই যে জাস্ট গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করলাম, তারপরে অ্যাড লাইব্রেরি আমাদের চোখের সামনে চলে আসলো। খুবই ইন্টারেস্টিং। দেখেন এই মুহূর্তে গ্রামীণ ফোন
270টা অ্যাড রান করছে। মাথা কাজ করতেছে? বুঝে গেল? জি স্যার। সো একটা বড় কোম্পানি একই সাথে 5টা 10টা 50টা 100টা 500টা অ্যাড রান করতে পারে। এটা ডিপেন্ডস অন সে কত বড়। আর আমরা কিছু কোম্পানিতে এরকমও কিছু কোম্পানিতে জব করছি যে একটা পোস্ট বুস্ট করবে কিনা সেটা নিয়ে এমডির সাথে 5বার মিটিং হয়, ঠিক না? জি সো স্যার। জি অন দ্য স্যার। আদার হ্যান্ড দেখেন গ্রামীণফোন আজকে এই দিনে 28 তারিখ সকাল 9:30 10টার দিকে আমরা দেখতে পেলাম যে 270টা অ্যাড রান করছে এখন। হুম এবং কোথায় কোথায় কোন প্ল্যাটফর্মে রান হচ্ছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখেন দেখেন ফার্স্ট অ্যাডটা, এটা হচ্ছে অ্যাড আইডি। এটা হচ্ছে অ্যাডের থামলিন ভিউটা। হ্যাঁ, মিস হয়ে গেল না তোরে। হ্যাঁ, এটা সে এই থামলিন ভিউটা এটা সে ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুইটা প্ল্যাটফর্মে অ্যাডটা রান করাচ্ছে। হ্যাঁ, অ্যাক্টিভ টাইম হচ্ছে 16 ঘন্টা। ঠিক আছে, এটা অ্যাক্টিভ হয়েছে 16 ঘন্টা, মানে 16 ঘন্টা আগ থেকে এটা এখন পর্যন্ত চলছে সেম। এবং এই অ্যাডটা আপনি চাইলে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন, আবার অ্যাক্টিভ করে রাখতে পারবেন। সো এই অ্যাডটা এখন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এই যে প্রতিটা অ্যাক্টিভ সাইন উপরে দেখাচ্ছে। সেকেন্ড অ্যাডটা শুধুমাত্র ফেসবুকে চলছে। থার্ড অ্যাডটাও শুধুমাত্র ফেসবুকে চলছে। ফোর্থ অ্যাডটা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং কি অডিয়েন্স নেটওয়ার্ক নামে আরেকটা থ্রেডস আছে, এটা ইনস্টাগ্রামেরই আরেকটা ওইটাতেও চলতেছে। সো প্রতিটা অ্যাডেরই থাম্বনেল ভিউ আছে। দেখেন এটা কোন অ্যাডটা চলতেছে আপনি থাম্বনেল ভিউ দেখে বুঝতে পারবেন। সো সাপোজ ধরেন এই অ্যাডটা আপনি একটু সামারি ডিটেলসে দেখতে পারবেন। এই যে সি সামারি ডিটেলসে ক্লিক করলে এখানে এইটা কত ঘন্টা ওই ওই জিনিসগুলো আবারও রিপিটিটিভ হচ্ছে। তারপর হচ্ছে অ্যাডটা পুরা টেক্সট কি দিয়েছিলেন আপনি, অ্যাডটা প্লে করলে আপনাকে সে পুরা জিনিসটা এক্সিকিউট করে দেখাবে। তারপর হচ্ছে এই যে আমরা বলেছিলাম যে একটা ইউআরএল দিতে হবে, সো ওখানে ওরা ইউআরএল অ্যাড করেছে internetdunia.com। হ্যাঁ, সো কতবার আমাদের এই লিঙ্কটাও 10 মিনিটের মধ্যে সাইন আউট হচ্ছে। সো আমি আরেকটা লিঙ্ক পাঠাই দিব, আর একটু শর্ট ডিসকাশন আছে আমাদের। সো এইটা হচ্ছে মোটামুটি ডিটেলস। হ্যাঁ, এই অ্যাডটা 7টা ভার্সনে রান হচ্ছে। ঠিক আছে, এই যে 7 অ্যাড ভার্সনস 7টা ভার্সনে রান হচ্ছে। ফেসবুকে তো যে আমরা দেখিয়েছিলাম না যে কত জায়গায় ফেসবুক অ্যাড অ্যাড দিতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলা আমরা দেখেছি লাস্ট ক্লাসে। তো এটা হচ্ছে একটা ব্র্যান্ডের কি অ্যাড কমিউনিকেশন, ডিজিটাল প্রেজেন্স বা ডিজিটাল অ্যাডস কমিউনিকেশনের আমরা ডায়ালাইসিস করলাম। ঠিক আছে, এটা কোত্থেকে পেলাম? পেজ ট্রান্সপারেন্সি থেকে। সো এটা কি আমাদের জানা জরুরি, নাকি এটা আমার জানা কি দরকার? জরুরি স্যার। স্যার জরুরি। হ্যাঁ, কেন জরুরি? রিলেটিভ স্যার, ক্লায়েন্টদের সাথে আমাদের টার্গেট অডিয়েন্সের সাথে রিলেটিভ থাকার জন্য, মানে ওরা কি দেখতেছে অলরেডি ওটার সাথে যাতে আমরা আহ কি বলে রিলেট করতে পারি, সেই জন্য আমাদের জানা উচিত যে ক্লায়েন্ট বা আমাদের অডিয়েন্স কি পছন্দ করে কি পছন্দ করে না। এটা অন্যান্য যে কোম্পানিগুলো মানে কাজ করতেছে ওটার উপর বেস করে আমরা আমাদের প্রোডাক্টকে আরো বা আমাদের অ্যাডকে আরো কাস্টমাইজ করতে পারি আর কি। তো আমাদের জানা উচিত এই কারণে। গ্রেট। আর কেউ কিছু বলতে চান? আম, জি স্যার, অ্যাকচুয়ালি এটা জানা জরুরি কারণ যদি আমাদের ক্লায়েন্ট, এখন তো সোশ্যাল মিডিয়াই হচ্ছে সবচেয়ে বড় কমিউনিকেশন সিস্টেম। সো আমাদের ক্লায়েন্ট যদি ডিমান্ড করে যে কিভাবে গ্রো করা যায় আর এরকম, সো এটা আমাদের জানাই লাগবে যে ফেসবুক অ্যাড কিভাবে রান করতে। এটা যদি আমরা নাই জানি তাহলে অ্যাকচুয়ালি ওই ক্লায়েন্টও হারাবো, প্লাস হচ্ছে একবার প্রপার কমিউনিকেট হবেও না। সো এই জন্য আমাদেরকে একদম 360 ডিগ্রি মানে সবকিছুই জানতে হবে। না, সেটা ঠিক আছে ঐশী। আমি অন্য আরেকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি যে এই যে পেজ ট্রান্সপারেন্সিটা জানলে বা দেখলে আপনার কি সুবিধা হবে। আমরা যে গ্রামীণ ফোনের পেজ ট্রান্সপারেন্সিটা দেখলাম, আমাদের একটা কি? অ্যাড রান করতে অনেক সুবিধা হয়, যে একটা কম্পিটিটর কিভাবে আর কি দিচ্ছে, অ্যাড দিচ্ছে, ওরা কোন কোন প্ল্যাটফর্মে দিচ্ছে,
এই জিনিসগুলো। আচ্ছা, আর কেউ কিছু বলতে চান? স্যার ওই যে শাকিল ভাই যেটা বললেন, হ্যাঁ, যে আমি হচ্ছে আমার কম্পিটিটরের সবকিছু জানতে পারবো যে ওরা কিভাবে কিভাবে কি মেনটেন করে, কিভাবে অ্যাডস গুলো মেনটেন করে, কিরকম টাইপসের দেয়। তো এই পেজ ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা দেখে সবকিছু আহ, যাচাই করে দেন আমরা ওই জিনিসটা ফলো করতে পারি, আর যেটা হচ্ছে বেটার আমাদের মনে হয় আমাদের পেজের জন্য, সো ওইটা আমরা অ্যানালাইসিস করতে পারি এবং ওই অনুযায়ী কাজ করতে পারি। রাইট। স্যার এখানে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। জি। স্যার এখানে দুজন মানুষ আসলে কাজে লাগে, যে অ্যাড রান করে ডিজিটাল মার্কেটার আর যে অ্যাড বানায়। ফর এক্সাম্পল, একজন ডিজাইনার যদি তার কম্পিটিটরের অ্যানালিসিস না করে, সেই অনুযায়ী তার কোয়ালিটিটা মেনটেন করতে পারে না, যে এক্স্যাক্টলি তার কম্পিটিটর অথবা যে কোম্পানি তার ডিজাইনটা কেমন হচ্ছে সেটা ফলো করে অ্যান্ড দেন নিজের কোয়ালিটিটা বিল্ড করার চেষ্টা করে। আদার দেন একজন ডিজিটাল মার্কেটার দেখে যে এখানে আসলে এক্স্যাক্টলি তারা কি করতেছে এবং আমার কি করা উচিত। তো দুই সাইড থেকেই দুজনের এখানে এই পেজ সম্পর্কে জানতে হবে, ট্রান্সপারেন্সি সম্পর্কে জানতে হবে, আমার কাছে এটা মনে হয় স্যার। একদম উই আর কি বলে টু দ্য পয়েন্ট। হ্যাঁ, সো আমরা আজকের ক্লাসটা মোটামুটি শেষের দিকে। আহ, আমরা নেক্সট ক্লাসে এরকম আরো আর আমাদের আরো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আমরা কথা বলবো। তো বেসিক্যালি আপনারা যে কথাগুলি বলেছেন এবং লাস্টে ঐশী এবং হামিদুল এবং খালেদ যেসব যে তিনটা পয়েন্ট অ্যাড করেছেন, বেসিক্যালি আপনি যখন ক্যাম্পেইন ডিজাইন করবেন, সাপোজ ধরেন আপনি বাংলা লিঙ্কে কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে গ্রামীণ ফোনে পেজ ট্রান্সপারেন্সি চেক আউট করতে হবে। অথবা আপনি রবিতে এয়ারটেলে কাজ করেন, আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিসের জন্য তো এটা ফার্স্ট, এটা করতেই হবে। এছাড়াও আপনি কিন্তু এখানে থামলিনে ধরেন এগুলো হচ্ছে গ্রামীণ ফোনের রিলস, আপনি কিন্তু থামলিনেই ওদের কিন্তু এই রিলসের ভিউ বুঝতে পারবেন কোন রিলসটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে। হ্যাঁ, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই রিলসটা 13 মিলিয়ন, এখানে ধরেন কথার কথা 7টা, টোটাল 10টা দেখাচ্ছে থামলিং এ। এমন না যে গ্রামীণ ফোন শুধু 10টা রিলই আপ করেছে, এখানে সি অলে দিলে ও এই পর্যন্ত যত রিলস আপ করেছে সবগুলো আমরা দেখতে পারবো। বাট থামলিং ভিউতে আমরা 10টা দেখতে পাচ্ছি। সো 10টার মধ্যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে যে 13 মিলিয়ন, রাইট? সো এই কন্টেন্টটা কি সম্পর্কিত আপনি কিন্তু এখানে দেখতে পারেন। বুঝে গেল? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে 8.3 মিলিয়ন, আপনি এখান থেকে এখন সময় এগিয়ে যাবার, গানের দুনিয়া সবার, এখনই সময় এগিয়ে যাবার। আমরা মধুপুর ইউনিয়নের নারী। সো প্রতিটা কন্টেন্টই আপনার অ্যানালাইসিস করার সুযোগ থাকতেছে। তো এখানে সবচেয়ে বেশি কম ভিউ হয়েছে কোনটা? 202K, 82K। সো আপনি এটাও দেখেন যে এটা কেন কম ভিউ হয়েছে। জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং, বাট কম ভিউ হয়েছে। এইটা হয়তো বা ওনারা কম বুস্ট করেছেন, অথবা এটা বুস্টই করেন না, এটা অর্গানিক রিচ হয়েছে, এই কারণে হতে পারে। সো ইন্ডিভিজুয়ালি আপনি প্রতিটা কন্টেন্ট দেখে দেখে কন্টেন্ট অ্যানালাইসিস করতে পারবেন যে কেন এটা অডিয়েন্স বেশি দেখেছে। সো আপনি যখন সি অলে যাবেন, সো ওদের জায়গা থেকে সবচেয়ে টপ ওয়াচিং কন্টেন্ট কোনটা এটা আপনি বের করে ফেলতে পারবেন, যে সবচেয়ে বেশি দেখেছে এখন পর্যন্ত গ্রামীণ ফোনের এই কন্টেন্টটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে। তখন কিন্তু আপনি অডিয়েন্সের টেস্ট, রুচি সম্পর্কে একটা ধারণা পাবেন যে তাহলে বাংলাদেশের অডিয়েন্স এই ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করে। আমি কি বুঝাতে পারছি কিনা?
জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে ঐশী, খালেদ আর হচ্ছে হামিদুল ছাড়া কেউ একজন বলেন আমরা পেজ অ্যানালাইসিসটা কিভাবে করতে পারবো, শুরুটা কি? আমরা পেজে যাব, অ্যাবাউট, হুম। তারপর ওইখান থেকে অ্যাবাউট সেকশনে যাব, অ্যাবাউট সেকশন থেকে আপনি হাসানবাদ আচ্ছা। এই 3-4 জনই কথা বলেন ক্লাসে, তাড়াতাড়ি করেন, আমরা কিন্তু লিঙ্কের শেষ পর্যায়ে। স্যার অ্যাবাউটে যাব, অ্যাবাউট থেকে পেজ ট্রান্সপারেন্সিতে যাব, এগুলো গেলাম। রিসার্চ, তারপরে এগুলো মানে যে রিলস, তারপরে কি কোথায় কত ভিউ, কোনটার বেশি, কোনটার ভিউ অনুযায়ী আমরা বুঝবো তো সব মানে ক্লায়েন্টের কোনটাতে কি ধরনের ডিমান্ড। গ্রেট, তাহলে থ্যাংক ইউ তোহারা। তাহলে ঠিক আছে, আমরা আজকে অ্যাটলিস্ট এতটুকু জেনে রাখি যে একটা পেজ কিভাবে ছোট করে অ্যানালাইসিস করতে হয়, যেটা যতটুকু আমাদের ফ্রি অ্যাক্সেস আছে। এছাড়াও বিভিন্ন সাবস্ক্রিপশন করা সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আমরা ওই পেজটার আরো ইনডেপথ অ্যানালাইসিস করতে পারি। সো এটা হচ্ছে, আমি যদি অ্যাজ এ অডিয়েন্স বাহির থেকে ওই পেজের অ্যানালাইসিস করতে চাই, আমাকে এই যে পেজ ট্রান্সপারেন্সিতে গিয়ে এই ধরনের কিছু লিঙ্ক আছে, যেটা হচ্ছে ওপেনলি। কোন একটা কোন সময় আর কি বেশি দেখছে এইরকম এইগুলো গ্রাফটা ওই দেখা যাবে, এটা বা এটা এই তো এটা তো অ্যাডে আবার কত টাকা খরচ করছে এইগুলো কি বের করা যাবে? এইটা তো ইন্টারনাল ডাটা, এটা খুবই চ্যালেঞ্জিং। এটা কিছু অ্যাডভান্স অ্যাপস আছে সেইটা থেকে এগুলো কিনতে হয়, সেগুলো থেকে মাঝে মাঝে ইয়ে করা যায়। বাট আপনাকে পেজ ট্রান্সপারেন্সিতে এর বেশি কিছু আর দেখাবে না। আপনি এখান থেকে অ্যাটলিস্ট দেখতে পারবেন যে কোনটার এঙ্গেজমেন্ট বেশি, ভিডিও লেন্থ কত, কত বেশি অডিয়েন্স হয়েছে, কতজন দেখেছে, শেয়ার করেছে, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন আর কি। তার আদার্স গ্রুপ পেজ কি আছে, বা যেমন হচ্ছে যে গ্রুপস, আর কি কি গ্রুপস আছে ওর, হ্যাঁ, তো আরো 2টা গ্রুপস আছে, এই জিনিসগুলো দেখতে পারবেন আর কি। বুঝা গেল? কি আর আপনাদের মধ্যে কি, আপনাদের লাইফটা এরকম অনলাইনের মতো হয়, অনলাইন ক্লাসের মতো দেখা হয় না ক্লাসমেটদের সাথে, বন্ধুদের সাথে? স্যার উনি অন্য ব্যাচের, তো এই কারণে স্যার সঠিকভাবে জানা হয়নি, মানে ড্রপ আউট স্যার। স্যার ডিজিটাল মার্কেটিং এজেন্সি। রাইট। স্যার বেসিক্যালি আমি ছিলাম এশিয়াটিক এমসিএল এ, আর লাস্ট সেপ্টেম্বরে রিজাইন দিই। কেন, কি হয়েছে আপনার? স্যার দুটো কারণ। এক হচ্ছে স্যার আমি প্রায় 3-4 বছর এখানে ছিলাম, হুম। অ্যান্ড ভার্সিটির এখন শেষের দিকে, সো হুম। অ্যাক্টিভিটি একটু বাড়ানো লাগতেছে, এটা একটা কারণ। আচ্ছা। আরেকটা কারণ হচ্ছে স্যার আমি নিজেই কিছু করার চেষ্টা করতেছিলাম, মোটামুটি গ্লোবাল মার্কেটে আমি ট্রাই করতেছি। তো ছোট্ট ওকে। একটা টিম আছে আর কি। তো বাহ, আর আমি গেটে সেই জন্য। তাহলে তো আপনি গুছিয়ে ফেলছেন মাশাআল্লাহ। জি, জি, জি স্যার, আল্লাহর রহমতে। ভালো। আর হামিদুল্লাহর অফিস, এছাড়া স্যার অফিস নিয়েছেন না, আপনি তো ক্লাউড অফিস? না না, আমি 2 বছর 2020 সাল থেকে ক্লাউডই চালাইছি। পরে গিয়ে হচ্ছে রিসেন্টলি 4 মান্থ হলো অফলাইন অফিস শুরু করছি। বাহ, আর তাহলে আমাকে দাওয়াত দিলেন না যে? স্যার অনেস্টলি স্যার আমি এই সেমিস্টার আমি খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না, সো আচ্ছা। বিকজ অফ আমার হচ্ছে যেগুলো গোছানোর কারণে, আর আমার ওয়াইফও একটু আহ, মানে প্রেগনেন্ট, উনি কনসেপ্ট আচ্ছা। করছিল এন্ড দ্যাট ইজ দ্য লাস্ট মান্থ। তো এগুলো নিয়ে একটু দৌড়াদৌড়ির ভিতর ছিলাম, আমি কাউকেই জানাতে পারি নাই স্যার। তো আচ্ছা। আচ্ছা, একটু ইয়ে ছিল। বিষয়টাকে প্রেগনেন্ট বলবেন না, হ্যাঁ, বিষয়টাকে বলবেন আমার ওয়াইফ সন্তান সম্ভাবনা, ঠিক আছে? তো জি জি এটা মোর ফর্মাল হয়, ঠিক আছে, শুনতে ভালো লাগে। জি। আচ্ছা। আর আর হচ্ছে, অথবা আপনি আদর করে বলতে পারেন স্যার আমি বাবা হইতে যাইতেছি, সো একটু সেন্সিটিভ টাইম যাচ্ছে আমার ওয়াইফের। ক্লিয়ার? জি জি একটু জি সুন্দর ক্লিয়ার। শুনে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই স্যার, আমি জাস্ট জাস্ট ফর ক্লিয়ারের জন্য ডিরেক্টলি না না না, মানে ওটা তো ঠিক আছে রে ভাই, আমি জাস্ট বললাম আর কি, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো সামনে আপনি হয়তো
ফর্মাল মিটিং এ বলতেছেন আমার ওয়াইফ প্রেগনেন্ট। ফর্মাল মিটিং এ যখন এটা বলবেন মানুষ হ্যাঁ বুঝে নিবে আপনি কি বলতে চেয়েছেন, বাট আপনি যদি এভাবে বলেন যে আহ, আমি বাবা হতে যাচ্ছি, সো একটু একটু সেন্সিটিভ সময় যাচ্ছে আমার ওয়াইফের, এই কারণে একটু টেনশনে আছি, এটা মোর একটু বেশ আন্তরিক মনে হয় আর কি, রাইট স্যার। ঠিক না? সো যাই হোক, কংগ্রেচুলেশন, সবাই কংগ্রেচুলেট করেন একসাথে ওনাকে, উনি বাবা হইতে যাইতেছে। থ্যাংক ইউ স্যার। কংগ্রাচুলেশন। থ্যাংক হ্যাঁ, ইউ। আপনার নাম ঠিক করেছেন? আপনি আপনি কি চান, ছেলে বাবু না মেয়ে বাবু? আসলে আমাদের এখানে আমাদের ফ্যামিলিতে আসলে এরকম কোনো বাধা ধরা নেই, যে আসবে বাহ ভালো। আলহামদুলিল্লাহ। বাহ আর বাহ, একটা হচ্ছে যে এটাই আমরা এখনো জানতে ঠিক চাচ্ছি। তো নাম ঠিক করেছেন, ছেলে হলে কি রাখবেন, মেয়ে হলে কি রাখবেন? আহ, এখনো এটা ঠিক করি নাই, হওয়ার পরে আর কি ডিসাইড করবো জানার পরে যে আসলে কি হবে, ওটার উপর ডিপেন্ড করে আমরা চিন্তা ঠিক করবো। আছে, এটা হচ্ছে নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। 34-এর সবার দায়িত্ব ছেলে বাবু আর মেয়ে বাবুর নাম খুঁজে বের করবেন। তার আগে হামিদুলের সাথে কথা বলবেন, ওদের রিকোয়ারমেন্ট কি, মানে আপনারা ব্রিফ নেবেন, হ্যাঁ, ক্লায়েন্টের ব্রিফ নেবেন যে হামিদুল সাহেবের রিকোয়ারমেন্ট কি, কি ধরনের নাম চায়, বাংলাদেশি নাকি অ্যারাবিক নাকি অন্য স্টাইলের নাম চায়। সো ব্রিফ নিয়ে আপনারা নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, ক্লাসেই যে কি নাম পছন্দ করেছেন আপনারা, ওখান থেকে হামিদুল সাহেবকে পিচ করা হবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। কি ইনশাল্লাহ স্যার। কেউ কোনো কথা বলতেছে না, হামিদুল স্যারের কথা বলেন। জি ইনশাল্লাহ স্যার, স্যার। ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ছোট করে একটা এক্সারসাইজ করব যে কিভাবে ব্র্যান্ড নেম খুঁজে বের করতে হয়, একটা কোম্পানির নেম খুঁজে বের করতে হয়। তো হামিদুল যদি মাদার ব্র্যান্ড হয়, হামিদুলের হচ্ছে সাব ব্র্যান্ড আসতেছে পৃথিবীতে, রাইট? সো সাব ব্র্যান্ডের ব্র্যান্ড নেম কি হবে, এটা কি হামিদুলের ব্র্যান্ড আর্কিটেক্ট কি, সেটা একটু বুঝে হামিদুল কি জিদ্দি বাবা হবে না কেয়ারিং বাবা হবে, সেটা বুঝে আপনারা একটা নাম ঠিক করবেন। পর ছেলে বাবুর জন্য 3টা নাম প্রপোজ করবেন, মেয়ে বাবুর জন্য 3টা নাম। সো এটা আবার হামিদুল পারিবারিকভাবে তার বোর্ড অফ ট্রাস্টির কাছে পেশ করবে, যেটা আমার বেস্ট থেকে অফার করেছে, সো আমি এই নামে, বুঝে গেছে, ক্লিয়ার? সো জি স্যার। জি স্যার। লাইফে লাইফের প্রতিটা ক্ষেত্রে ব্র্যান্ডকে এক্সারসাইজ করার চেষ্টা করবেন, হ্যাঁ, তখন বুঝবেন যে একটা অ্যাকচুয়ালি একটা ব্র্যান্ড কিভাবে হয়। সো ঠিক আছে, হামিদুল্লাহর অফিসে আমরা যাব, এদের জন্য শুভকামনা রইলো। আজকে কার বার্থডে বলেন তো? থ্যাংক ইউ স্যার। আজকে কার বার্থডে বলেন? তো কারো বার্থডে নাই স্যার। বার্থডে নাই? না স্যার, আজকে তো কারো বার্থডে থাকলেও কেউ বলে নাই স্যার। নেক্সট ক্লাসে কার বার্থডে? নেক্সট ক্লাস তো স্যার আগামী বছর। সেটা ঠিক আছে, নেক্সট ক্লাসে কার বার্থডে? কেউ বলতেছে না স্যার। হ্যাঁ, বুঝছি কেন বলতেছে না, যাই হোক, ওটা পরবর্তী ক্লাসে বলবো। তো আজকে আমরা এতটুকুই, সাইনিং আউট করি, কারণ আরেকটা ক্লাস শুরু হবে, আর আরো 2টা ক্লাস টানা নিয়ে 1টা থেকে আবার আমি কনফারেন্সের ব্রেকে ছুটি নিয়ে আপনাদের ক্লাসটা নিলাম। সো আজকে বেসিক্যালি কিভাবে আমরা গুড হিউম্যান হওয়ার চেষ্টা করব সেটা নিয়ে আলোচনা করেছি। অ্যাজ এ ডিজাইনার আমাকে কেন নিউজের সাথে আপডেট থাকতে হবে, প্রতিনিয়ত নিউজ পড়তে হবে, ব্যাপারটা এরকম না, বাট হেড অফ দ্য নিউজগুলি বা টপ অফ দ্য কান্ট্রি, টপ অফ দ্য নেশনস, টপ অফ দ্য ওয়ার্ল্ড নিউজগুলি অ্যাটলিস্ট ধারণা রাখা, হেডলাইনটা মাথায় রাখা, হ্যাঁ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটার একটু ব্যাকগ্রাউন্ডটা জানা বোঝা, হ্যাঁ। তখন আপনি যখন আরটিএম করবেন বা যে কোনো ব্র্যান্ড কমিউনিকেশন হয়ে পিচ দিবেন, আজকে ধরেন আপনি এশিয়াটেক থেকে বা অ্যাডকম থেকে পিচ দিতে গেলেন, হ্যাঁ, অলিম্পিক বিস্কিটে বা ধরেন হক ব্যাটারিতে, আপনার পিচের কিক অফটাও কিন্তু আপনি যদি আজকের খবরটা জানেন, সেই খবরটা জানিয়ে শুরু করেন, আপনার প্রতি মানুষের ইমপ্রেশন কিন্তু একটু ডিফারেন্ট হবে, ঠিক আছে? সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো আমাদের ডেইলি লাইফে আপনি ধরেন, কথা কথা আপনি যদি জানেন যে
আপনি যে ফটোশপটা ইউজ করছেন, এই ফটোশপের বার্থডে হচ্ছে 1990 সালের দিকে। আপনি যে ইলাস্ট্রেটরটা ইউজ করছেন, এটার বার্থ ইয়ার হচ্ছে 1987 সালের দিকে। আপনি কিন্তু সবার থেকে একটু আগিয়ে থাকলেন। ব্যাপারটা এরকম না যে আপনি এটা যতটুকু জানছেন বা যতটুকু জানছেন না, এটার মধ্যে পার্থক্য করা। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড থেকে একটু আগিয়ে থাকলেন, আজকের নিউজটা জানলে, আজকের হেডলাইনটা জানলে। বুঝতে পেরেছি? সো সবাই ভালো থাকবেন। যদি শেষ কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। নাই স্যার, আপাতত কারণ নাই। না স্যার, ওকে, আজকে সেশনটা অনেক ভালোভাবে বুঝছি আমরা। শিট, তার মানে আমি গত 2 মাস কিছুই বুঝাইতে পারি নাই। না স্যার, আজকেরটা ইজি ছিল। বুঝতেই পারলাম না, গতগুলি কি এত কঠিন ছিল? না আজকে স্যার, তো একটু টেকনিক্যাল পার্ট ছিল তো স্যার। আজকে তো আমি আর আজকে পড়াই তো না, শুধু গল্প করছি। জি স্যার, আর অল্প একটু পড়ানো হয়েছে, যেটা হচ্ছে যে পেজ ট্রান্সপারেন্সি ওইটা। হুম, ঠিক আছে, ভালো থাকবেন। একটু মনোযোগ দিলে ওগুলোও মজা লাগবে। সো এটা অন্যভাবে ইয়ে করার কোনো কারণ নাই। জি নেক্সট স্যার, ক্লাসে ওই যে মানে ক্লাসের পর একটু রিভাইজ দিতে হয় যে আচ্ছা আগের ক্লাসে কি কি পড়ানো হয়েছে এটা একটু দেখি, তখন আবার ঠিক হয়ে যায়। রাইট। আর আমি তো একটু চেষ্টা করি ছোট করে হলে একটু রিক্যাপ দিতে, যে আজকে যে আলোচনা করলাম তা অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় মোটা দাগে আমরা ছিলাম, এটা একটু। সো ঠিক আছে, ভালো থাকবেন। আমরা আশা করি নেক্সট ক্লাসে আরো নতুন কিছু জিনিস নিয়ে আসবো, যেটা আমরা হয়তো ডেইলি লাইফে দেখি, বাট ওভাবে এক্সারসাইজ বা প্র্যাকটিস করি না। তারপর আস্তে আস্তে আমরা সবচেয়ে বড় ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গুগল অ্যাডস কিভাবে দেয়, কেন গুগল এত বড় কোম্পানি হয়েছে, সেটা নিয়ে হয়তো আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। ঠিক আছে? সো ভালো থাকবেন। আপনারা আজকে 5টা দেওয়ার কথা, ওইটা নিয়ে কেউ কিছু ভেবেছেন কিনা, প্রবলেম যেটা নিয়ে আমরা গ্রুপ অ্যাসাইনমেন্ট করব? মনে আছে বিষয়টা? আমি বলেছিলাম 5টা প্রবলেম নিয়ে আসবেন। এই যে এখন সবাই চুপ হয়ে গেছে, নাকি বলেই নাই? স্যার বলেছিলেন কিন্তু কারো মনে নাই। তাহলে বিষয়টা মানে আমি কি কষ্ট পাবো না হাসবো, না আমি বুঝতেছি না। আপনারা দেখেন কত ব্যস্ত থাকেন, একটা সপ্তাহে 7 দিনে হয়। না স্যার, বলছিলেন ওই যে গ্রুপ ঠিক করে দিবেন, তো এই এই কারণেই মানে অনেকে হয়তো বুঝে না এই বিষয়টা, যে গ্রুপে করবেন নাকি গ্রুপ চিন্তা করে আসবে নাকি ইন্ডিভিজুয়ালি চিন্তা করে আসবে, ওটা নিয়ে সবাই আপনারা দেখছিল। সবাই চিন্তা করে আসবেন। গ্রুপ তো বলেছে আমি ঠিক করে দেবো, কারণ গ্রুপ যদি আমি বলে দেই আপনারা গ্রুপ ঠিক করে ফেলেন, তাহলে আপনাদের মধ্যে একটা ঝামেলা হয়, আমি এটা খেয়াল করেছি। যে যারা ভালো বন্ধু তারা গ্রুপ হয়, বা ধরেন ভালোরা একটা গ্রুপ হয়ে যায়, আর খারাপরা কেউ নিতেই চায় না। সো এইভাবে আর করা যাবে না। গ্রুপ আমি বলে দিব, ওইটা উইট কুড বি কি বলে, উম, যে কোনো প্রসেসেই আমরা গ্রুপ বিল্ড আপটা করবো, যাতে ওইটার মধ্যে স্বচ্ছতা থাকে, সবাই যাতে টিম ওয়ার্কটা শিখতে পারেন। সবসময় যে আপনার ফ্রেন্ডের সাথেই গ্রুপ করবেন বা আপনার যে ভালো বন্ধু তার সাথেই গ্রুপ করবেন, বিষয়টা এরকম হওয়া উচিত না আর কি। সবার সাথে কাজ করে আপনাকে শিখতে হবে। আপনাকে শিখতে হবে ক্লাসের যে বন্ধুটা সবচেয়ে দুর্বল, তাকেও টিমে নিয়ে কাজ করা। হ্যাঁ, যে সবচেয়ে স্ট্রং, যে কথা শোনে না, খুব অ্যারোগ্যান্ট, তাকেও টিমে নিতে হবে, কারণ আপনি তো প্রফেশনাল লাইফে এগুলোই ফেস করবেন। একজন পাবেন খুব অহংকারী, একজন পাবেন খুব মুডি, একজন পাবেন কথাই বলে না, আরেকজন পাবেন খুবই স্লো, আরেকজন পাবেন যে বুঝেই না। সো প্রফেশনাল লাইফে তো আপনাদের এদের সাথেই কাজ করতে হবে এভাবে। বুঝতে পেরেছি? জি স্যার। সো আপনার মিস করলেন, আমি আবারও বলি, প্রবলেম নিয়ে আসবেন। প্রবলেম আপনারা তো পুরো ক্লাস তো সব ক্লাস কি আপনারা অনলাইন করেন? আপনারা কি 43 বেস অনলাইন ব্যাচ? না স্যার, আমাদের 3 দিন অফলাইন ক্লাস হয়। তো অফলাইনের সময় আপনার একটা চায়ের আড্ডায় বলবেন যে ঠিক আছে স্যারকে এই 5টা প্রবলেম বলবো বা এই 10টা প্রবলেম বলবো।
নিজেদের মধ্যে একটু আলোচনা করে প্রবলেমটা নিয়ে আসেন, এই 10টা প্রবলেম নিয়ে আসেন। তখন আমরা যতগুলো গ্রুপ হয় গ্রুপের উপর বেস করে ওখান থেকে আমরা শর্ট লিস্ট করবো, তাহলে এই প্রবলেমটা নিয়ে আমরা ক্যাম্পেইন ডিজাইন করব, যে সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক ক্যাম্পেইন কি হইতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে বাই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।